পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা ১। কাব্য ভাইয়ের উপর প্রথম ক্র্যাশ খেয়েছি আজ থেকে ৪ বছর আগে, তার গায়ের সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট দেখে। এক হাতে পকেটে বাদামি মানিব্যাগ, আরেক হাতে বাম পকেটে সেলফোনটা ঢোকাতে ঢোকাতে যখন ব্যস্ত পায়ে ড্রয়িং রুম ছেড়ে যাচ্ছিলেন, আমি হাঁ করে তাকিয়েছিলাম। আমার পাশ দিয়ে যখন বেরিয়ে যান, তার পারফিউমের গন্ধে আমার পাগল পাগল লাগতে শুরু করেছিল। সেই যে পাগল হলাম, এখনো নিজেকে স্বাভাবিক করতে পারি না। তাকে দেখলে এখনো এতটা বছর পর আমি নিজের মধ্যে থাকতে পারি না। এটা তো প্রেমেই। শার্লিন, কুহুর চোখে তখনও ৪ বছর আগের অসাধারণ হৃদয় কেড়ে নেওয়া দৃশ্য তাজা তাজা ঘুরে। প্রেম নামের এক মিষ্টি ঝাপটা আজও তার বুকের ভেতর বহুল যত্নে পড়া আছে। হয়তোবা কুহু রোজ এখনো প্রেমের জোয়ার উথলে ওঠে। সেই যত্নে রাখা প্রেমকে বের করে দেখে, আগলায়, আবার সযত্নে মনটার ভেতরে বহু ভেতরে চেপে রাখে। শার্লিন তখনও কুহুকে অবাক চোখে দেখে। কুহুর সরল অথচ তীব্র প্রেমিকা সুলভ আবেগে এখনো প্রায়শই ও হতবাক হয়। ভাবতে বসে, এমন প্রেমও হয় বুঝি? কুহু তাকালো শার্লিনের দিকে। বড্ড হাসি খুশি মেয়েটা। এইবার উচ্ছ্বাস নিয়ে বলল, কাব্য ভাইয়ের প্রেমে কিন্তু আমি সেইবারেই পর আরো অনেকবার পড়েছি। তাকে বলবো না, তুই লজ্জা পাবি বলে। শার্লিন এইবার চোখে খানিক বিরক্তি টেনে কুহুকে বলল, তুই যে কাব্য ভাইকে এত পছন্দ করলি, বলছিস না কখনো? কুহু এবার সোজা হয়ে বসলো। শ্যামলা মুখে এক চিমটি লজ্জা ভাসিয়ে নয় বধূর ন্যায় নতমস্তকে বলল, ভয় হয় রে শার্লিন, যদি কাব্য ভাই রিজেক্ট করে। আমার ওসব প্রেমের কথা শুনে যদি চোখ মুখ কুচকে বলে, কুহু তুই আমার বোনের মতো, এসব কথা তুই আমার ব্যাপারে ভাবিস কিভাবে? পাগল নাকি তুই? চাচ্চুকে বিচার দেব। শার্লিন কুহুর কোলে রাখা বাদামের প্যাকেট থেকে বাদাম নিল কটা নিজের হাতে। সেটার খোসা ছিলে পুকুরের পাড়ের দিকে চেয়ে এক একটা বাদাম মুখে পড়ে আরাম করে সেটা চিবোতে চিবোতে ভাবুক গলায় বলল, কিন্তু কুহু, আমার কেন যেন মনে হয় না কাব্য ভাই এসব বলবেন বা তোর বাবাকে বিচার দিবেন। কুহু এ কথা শুনেই ভুরু উঁচু হয়ে গেল। ভেতরে ভেতরে খানিকটা আশা ফিরে পুকুরের ঢেউ থেকে চোখ সরিয়ে সরাসরি শার্লিনের দিকে তাকালো ও। চঞ্চল কণ্ঠে বলল, কেন মনে হচ্ছে না তোর? এক্সপ্লেন কর। শার্লিন এবার সোজা হয়ে বসে। বাদাম খাওয়া থেকে কিছু সময়ের জন্য ইস্তফা দিয়ে একদম বাস্তববাদী বড় মানুষদের মতো গম্ভীর হয়ে বলল, দেখ তুই, কাব্য ভাই তোদের ভাই বোনদের সবার থেকে অনেক ম্যাচিওর, স্মার্ট, কেয়ারফুল, নিজের ফিলিংসগুলো ভালো বোঝে, চালাকও বলা চলে ওনাকে। তোর কি মনে হয় সে এসব তোর বাবাকে বলে নিজেকে ছোট করবে? তোর বাবা একটা শুনলে আঙ্কেল কিন্তু কাব্য ভাইকেও দোষের অর্ধেকটা দিবেন। কাব্য ভাই বড় জোর তোকে এড়িয়ে যেতে পারেন বা খুব শান্তভাবে তোকে রিজেক্ট করবেন, যেন তুই কষ্ট না পাস। ওনার কাছে তোরা ভাই বোনরা সব সময় প্যাম্পার পাস, তাই সেভাবে করেই তোকে হ্যান্ডেল করবেন। শার্লিন পুরো ব্যাপারটা কুহুকে বুঝিয়ে ভুরু বাঁকিয়ে কুহুর মুখের দিকে তাকিয়ে রইল। অর্থাৎ ও বোঝার চেষ্টা করছে এটা শোনার পর কুহুর ফেসিয়াল এক্সপ্রেশন কেমন দেখাচ্ছে। অথচ শার্লিনের কটা বাক্যের মধ্যে কুহুর মন ভেঙে পড়লো এই এক কথা শুনে। কাব্য ভাই ওকেও এড়িয়ে যাবেন, এটা কুহু কখনোই মেনে নিতে পারবে না। কুহু দমটুকু বন্ধ করে অস্ফুট স্বরে বলল, এড়িয়ে যাবে মানে? সে যদি একদিনও আমার সঙ্গে কথা না বলে আমি পাগল হয়ে যাই। আমি ভাই এইভাবে ঠিক আছি, দরকার নেই আমার তাকে প্রপোজ করার। কুহু আবার সোজা হয়ে বসে বাকি সব ছেড়ে ছুড়ে বাদাম খেতে মন দিল। ওইদিকে শার্লিন কুহুর এমন কথাতে চূড়ান্ত হতাশ। এই গাধাকে কি বুঝালো আর এই গাধাটা কি বুঝলো? শার্লিন বাদাম খেতে মগ্ন। কুহুর মাথাতে এক দরম শব্দ করে একটা থাপ্পড় বসালো। মাথাটার ব্যথায় কুহু আর্তনাদ করলো। এক হাতে মাথাটা ঘষতে ঘষতে রাগে তাকিয়ে বলল, আহ, মারলি কেন? শার্লিন দাঁতে দাঁত পিষে বলল, তুই একটা আস্ত গাধা। আমি কি বোঝালাম? কি বুঝলি তুই এসব? শোন, তুই যদি না বলিস আর তারপর যদি কাব্য ভাই অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখন কিন্তু আঙুল চষে থাকিও, তুমি গাধা। একটু আগের থাপ্পড়ের ব্যথা ভোলার চেষ্টা করে এবার কুহু হালকা হাসলো। মিষ্টি দুষ্টু ছেলে মানুষই হাসি। মায়াবী ওই ডাগর ডাগর চোখে হাসিটা বড্ড মোহনীয় ঠেকল। আরাম করে পেছনে গাছের সঙ্গে হেলান দিয়ে কুহু শান্তি নিয়ে বলল, হবে না রে বিয়ে। বড় মাকে বলতে শুনেছি কাব্য ভাই নাকি আরো ২-৩ বছর বিয়ে করবে না, বলে রেখেছে বাসায়। উনি পড়াশোনা শেষ করে মাস্টার্স করে তারপর বিয়ে করবে। আমার হাতে বিশাল এক সময় এখনো আছে। ততদিনে আমিও একটা না হলে আরেকটা সুযোগ বের করেই ফেলবো। খুব স্পেশাল হবে আমার প্রপোজ। কাব্য ভাই চমকে যাবে দেখিস। শার্লিন ভুরু কুচকে তাকালো। বোধ হয় এ আধা পাগল কুহুর কথাটা ওর বিশ্বাস হয়নি।
কুহু ওই তাকানো দেখে কিছুটা হকচকালো বোধ হয়। তারপর নিজেকে শুধরে বোকার মতো হেসে বলল, মানে চেষ্টা করবো আর কি। অমনে তাকানোর কিছু নেই। আমি কুহেলিকা সিদ্দিক কুহু, এক কথার মানুষ। শার্লিন কুহুর দিকে চেয়ে ফের দীর্ঘশ্বাস ফেলল। এটা ছাড়া আর কী বা এখন করার আছে? কুহু আবারও মন দিয়ে বাদাম খেতে খেতে পুকুরের ঢেউ দেখছে। আজ জেলে নেই পুকুরের এপারে, প্রতিদিনই তো থাকে। আজ কেন নেই জানা নেই। প্রতিদিন এক্সাম শেষে এই পুকুরের পাড়টায় আসা একটা রুটিন হয়ে গেছে ওদের জন্য। আর আজ তো এক্সাম হল থেকে ওদের বের করেই দিয়েছে। বাসার এই অসময়ে গেলে কুহুর মা হ্যানত্যান জিজ্ঞেস করবে, তাই এইখানেই বসে রয়েছে। ছুটির সময় হলে আবার চলে যাবে বাসায়। বাদাম খেতে ব্যস্ত দুই বান্ধবী। কুহু একটা পাথর তুলে অযথাই পুকুরটার পানিতে ফেলতে যাবে। তখন কুহুর ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল। কুহু শার্লিনের দিকে তাকালো। শার্লিনও তাকালো। ওরা যা ভাবছে সে কি? কুহু দ্রুত বাদাম ফেলে ফোনটা ব্যাগ থেকে বের করতে থাকে। ফোনের স্ক্রিনে নামটুকু, পাশে কাব্য ভাই লাভ লেখা দেখে গা শিউরে উঠল কুহুর। খুশিতে ঝপঝপিয়ে উঠল কুহু, ছোট মোটো হৃদয়খানি। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, প্রচণ্ড খুশিতে। উচ্ছ্বসিত ভঙ্গিতে শার্লিনকে দেখিয়ে দেখিয়ে লাফিয়ে লাফিয়ে বলতে থাকে, শার্লিনের বাচ্চা কাব্য, কাব্য ভাই দেখ উনিই কল করেছে। শার্লিন ভুরু কুঁচকে তাকালো। একটা সামান্য ফোনের জন্য কুহুর খুশির অর্ধেকটুকু অনুভব করার বৃথা চেষ্টা করেও লাভ হলো না, বরং বিরক্ত হয়ে গেল। বিরক্তি নিয়ে বলল, লাফালাফি বন্ধ করে কলটা ধর, লাইন কেটে যাবে। কুহু এক মুহূর্তেই ঘোর থেকে ফিরে এলো। নিজেকে ঠেলে ঠুলে একটু ঠিকঠাক করে নিল। গলায় কেসে পরিষ্কার করলো যেন ভিতরের ব্যাকুলতা ধরা না পড়ে যায় কাব্য ভাইয়ের কাছে। তারপর নিজেকে চূড়ান্তভাবে স্বাভাবিক করে কলটা ধরলো। সালামটুকু সম্পূর্ণ করার আগে ওপাশ থেকে কাব্য নামক গভীর চিটচিটে লোকটা বড্ড কর্কশ গলায় বলে বসে, 2 মিনিটের মধ্যে প্রিন্সিপালের রুমে আয়। ব্যাস, কুহুর ফুরফুরি হাসি খুশি মেজাজের 12টা বেজে গেল। আজ যা করেছে সেসব ভেবেই কণ্ঠনালী শুকিয়ে আসলো। প্রিন্সিপাল কাব্য ভাইকে ভার্সিটি থেকে ডেকে এনেছে কেন? কুহুর কথা বলার জন্য? আজ কাব্য ভাই কুহুকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও কুহুর অবাকটুকু হবে না, কারণ ও নিজে কাব্য ভাইয়ের এত বছরের ঘষে মেজে বানানো রেপুটেশনের উপরে কাদা মেখে দিয়েছে। আজ তো কুহুর রক্ষে নেই। ফোন কানে রেখে শার্লিনের দিকে ভীষণ অসহায় চোখে তাকালো কুহু। শার্লিনও ভয় পেয়েছে যেমন। দুজনের চোখে ভয়, অসহায়ত্ব। কুহু তাই না পারতেই হুট করে ঝটপট মাথায় যে কি মিথ্যা আসলো, চোখ বন্ধ করে সেটাই বলে বসলো, আমি রাস্তায় কাব্য ভাই, বাসায় যাচ্ছি। ওপাশ থেকে কাব্য মিথ্যাটুকু ধরে ফেলবে জানে কুহু। হলো তাই। কাব্য ধমকে বলল, মিথ্যা বললে দিব ধরে একটা। আমি তোকে দেখতে পারছি। পুকুরের পাড়ে বাদাম খাওয়া বের করাবো তোর। তোর আসবি তুই? গম্ভীর গলায় ওই বিশাল বড়সড় ধমকে কুহুর শরীরটা কেঁপে উঠল। বেচারি ধরা পড়ে গেছে। কাব্য ততক্ষণে টুক করে কলটা কেটে দিয়েছে। কুহু অসহায় চোখে শার্লিনের দিকে তাকালেন। শার্লিন খাকিয়ে উঠল এক প্রকার। দূরে সরে পিছিয়ে হিয়ে ঝাঁঝিয়ে বলল, কি আমার দিকে কেন তাকাস? আমি মানা করি নাই যে চিটিং করিস না? এখন এসব করে আমারে ফাঁসাবি না। তোমার কাব্য ভাই তোমারে ডাকছে, তুমি যাও, আমি বাড়ি গেলাম। শার্লিন ব্যাগ তুলে কুহু আরেকবার বলার আগে তাড়াহুড়ো করে উঠে পড়ল গাছের নিচ থেকে। কুহু বসে থাকা অবস্থায় দ্রুত ওর হাতটা চেপে ধরল। কণ্ঠে অসহায়ত্ব, চোখে কান্না কান্না ভাব। ইচ্ছে করেই ফুটিয়ে বলল, চল না বিবি, প্লিজ। কুহু ওই অসহায় চোখ দুটো দেখে শার্লিনের রাগ ধীরে ধীরে গলে যায় কেন যেন। মুখ ঘুরিয়ে ফেললেও কুহুর মায়াভরা কণ্ঠ ওকে আটকে রাখল। এক প্রকার হাল ছেড়ে সবসময়ের মতোই দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে তুই একদিন হেব্বি মাইটটা খাওয়াবি। চল যাই। কুহুর চোখে মুখে আবার উজ্জ্বলতা ফুটে উঠল। দ্রুত হাসি খুশি শার্লিনের হাতটা ছেড়ে দিয়ে ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিয়ে কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো। শার্লিনের বাহুটা দুহাতে জাপটে ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতে বলল, তুই না থাকলে আমি কি করতাম রে শার্লিনের বাচ্চা। আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক আর সব বাচ্চার জননী করুক। আমিন সুম্মা আমিন। প্রিন্সিপালের রুমে তখন কাব্য বসে আছে, গম্ভীর মুখে একদম। প্রিন্সিপাল সুরেন্দ্র ঘোষ কাব্যকে সামনে বসিয়ে কিছু বললেন। কাব্য শুধু চুপচাপ শুনছে ওসব। ওদের কথার মধ্যে কুহু শার্লিন চুপচাপ মাথাটা নিচু করে রুমটায় ঢুকলো। কাব্য বোধহয় ভার্সিটি থেকে এদিকে এসেছে। তার কাঁধের ব্যাগটা প্রিন্সিপালের টেবিলের উপর রাখা। গায়ে সাদা টি শার্টের উপর খোলা বোতামের চেক চেক ব্লু শার্ট। কুহু রুমে ঢুকলে কাব্য তাকালো ওর দিকে। চোখটা আজ ভীষণ ঠান্ডা। ওই চোখে কোনো প্রশ্রয় নেই একটুকু। কুহুকে যেন ওই চোখেই ভস্ম করে দিতে চাইছে। কাব্যের ওই চোখ দেখে কিছুটা মিয়ে গিয়েই শার্লিনের গায়ের সঙ্গে একদম মিশে যেতে লাগলো কুহু। কাব্য ওসবের
ভয়ের ধার নিষ্ঠুরতার সাথে ধরল না। কাটকাট গলায় জিজ্ঞেস করলো সেরফ, গতকালের এক্সামে তুই চিট করেছিস? বাড়ি থেকে নকল এনে? কুহু চুপ করে দাঁড়িয়ে থাকলো, মাথাটা নিচু করে। কথা বলার সাহস নেই ওর। কাব্য মেরেই ফেলবে আজ ওকে। যেভাবে রাগটা চেপে রেখেছে, বাড়ি গেলে আজ একটা থাপ্পড় মাটিতে পড়বে না। সব কুহুর গায়ে। কাব্য আবার ধমকে উঠল, চুপ কেন, উত্তর দে। কুহু অসহায়ভাবে একবার চোখ তুলে তাকালো। পিট পিট করে কাব্য ভাই রাগে রাগে মুখটা দেখে কম্পিত গলায় সাফাই গাওয়ার চেষ্টা করলো। আমি আমি এসব করি, মিথ্যাটুকু বলবে জেনেই হয়তো কাব্য প্রিন্সিপালের সামনেই ধমকে উঠল। সারাদিন বাসায় সিরিয়াল নিয়ে পড়ে থাকলে এসব হবেই তো। চাচ্চুকে বলে তোর টিভির লাইন আমি কাটাচ্ছি আগে। তোর অবস্থা দেখে আমি সারপ্রাইজড হচ্ছি অ্যাকচুয়ালি। মান সম্মান ডুবাবি আমাদের। কাব্যের ধমকে কুহুর শরীরটা মৃদুমন্দ কেঁপে কেঁপে উঠল। মাথাটা সেই যে নামালো আর উঠালো না একবারের জন্য। কাব্যের এভাবে ধমকানো ওর প্রেমে উতলা মনের ঠিক সহ্য হয়নি। ঠোঁট কাঁপছে, কণ্ঠরুদ্ধ। শুধু অভিমানী মনটা ভাবছে, কাব্য ভাই তার সঙ্গে এভাবে কথা বলতে পারলো? কাব্য এবার প্রিন্সিপালের দিকে ফিরে তাকালো। গলা যথাসম্ভব নরম রেখে ভদ্রতা নিয়ে সম্মান দেখিয়ে শান্ত গলায় বলল, স্যার, আমি এটা হ্যান্ডেল করছি। ও আবার এই এক্সাম দেবে, এবার একাই দেবে। সুরেন্দ্র ঘোষ চশমা ঠিক করে বললেন, তুমি আছো বলেই তোমাকে বললাম কাব্য, না হলে তোমার চাচাকে ডেকে আনতাম। এমন স্টুডেন্টকে আমরা সরাসরি ফেল করিয়ে দিই। যেহেতু তোমাকে চিনি তাই আগে তোমাকে বললাম, এক্সাম দিক ও, একটা অ্যাপ্লিকেশন দিলে হবে আপাতত। কাব্য ঠোঁট চেপে কুহুর দিকে একবার কড়া চোখে চেয়ে আবার স্যারের পক্ষে মাথা হেলিয়ে বলল, ইট মিনস এ লট স্যার। আমি দেখছি বিষয়টা। ও আমার বোন বলে কোনো ছাড়ের দরকার নেই। আর 5টা স্টুডেন্টের মতোই ওকে ট্রিট করলেই আমরা খুশি হব। এই বোন শব্দটা এত রাগ, এত অপমানের মধ্যেও কুহুর হৃদয়টা চিরে ভেতরে ঢুকে। কুহু তবুও মাথা আর তুলল না। প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলো কাব্য। পেছনে কুহু আসছে ধীর পায়ে। এখনো মাথাটা নিচু করে আছে। কাব্য সামনে হেঁটে যাচ্ছে। তার মুখ এখন আগের মতোই সে রূঢ়, ঠান্ডা। কুহু সামনে যাচ্ছিল। কাব্য পেছন থেকে ডাকলো, শোন। কুহু ঘাবড়ে পেছনে ফিরল। আবার কি ধমকাবে? কুহু এক ধমকে ক্লান্ত হয়ে গেছে। আর শোনার ধৈর্য নেই একদম। কিন্তু কাব্য ধমকালো না, বরং ঠান্ডা অথচ ছোট্ট কণ্ঠে বলল, কি বলেছি মনে আছে? এই এক্সাম আবার দিবি তুই, অ্যাপ্লিকেশন দিবি, না হলে চাচ্চুর কানে খবর যাবে। চান্স দিচ্ছি, চাচ্চু গালির খাওয়া থেকে বাঁচার কাজে লাগাবি। না হলে। কুহু চোখ দুটো নিচু করে মাথা নেড়ে সায় দিল কেবল। মনে মনে ব্যঙ্গ করে বললেও একবার, খালি তো পারেন চাচ্চু চাচ্চু করতে। চাচ্চুকে বিচার দেওয়া ছাড়া আর কিছু হবে নাকি আপনার থেকে? ভাড়া ভেড়া কাব্য ভাই একটা। মনে মনে বলা এই কথাগুলো কাব্য ভাই শোনেন না, কারণ কুহু ওসব মুখে বলার সাহস নেই, কোনোদিন হবে বলে মনেও হয় না। কাব্য এক কাঁধে ভার্সিটি ব্যাগ ঝোলালো। রোদের মধ্যে চোখ মুখ কুচকে এবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সময় ওর ক্লাস আছে একটা। কাব্য আর দেরি করলো না। পকেটে থেকে ফোন বের করতে করতে বলল, ড্রাইভার আঙ্কেলকে বলছি, এসে নিয়ে যাবে। গরমে রিক্সা করে যাওয়ার দরকার নেই। সাধারণ একটা কথা, অযথা একটা যত্ন। অথচ অতটুকুতেই কুহুর রাগ পানি পানি হয়ে গেল। ধুয়ে মুছে অভিমানরাও সাফ হয়ে গেল। শুধু এক দৃষ্টিতে ফোনে ব্যস্ত কাব্য ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এটাই কি প্রেম, নাকি কোনো বিশেষ অনুভূতি যার নাম দিতে কুহু জানে না, শিখিওনি, নাকি কিছুই নয়? কুহুর একতরফা অনুভূতি মাত্র। শাহরিয়ার সিদ্দিক কাব্য কুহুর চাস্তো ভাই হয়। মহাখালীতে সড়কটা ঢাকার বাইরের দিকে যায়। সেই সড়কের পাশটা একটা 4 তলা বিল্ডিং আছে। সেই পুরনো লাল সাদা বিল্ডিংটাই বসবাস সিদ্দিক পরিবারের 3 ভাইয়ের। বড় ভাই আনোয়ার সিদ্দিকের 2 ছেলে, কাব্য এবং স্নিগ্ধ। মেঝো ভাই সাদাতের 1 মেয়ে, কুহু। ছোট ভাই সাদাফের মাঝে 1 মেয়ে ও 1 ছেলে, মেয়ে মহুয়া, ছেলে মুবিন। ছেলে মেয়ে নিয়েই বাড়িটা যেন সিদ্দিক পরিবারের এক টুকরো সুখের রাজ্য। পরিবারের মূল রুজিরুটির উৎস বলতে আছে গাড়ি আমদানির ব্যবসা, পাশাপাশি নিজেদের একটি ছোট রেস্টুরেন্টও আছে, নাম কুড়েঘর রেস্টুরেন্ট। সেই ছোট্ট পরিবারের এক নাদান চঞ্চল কিশোরী মেয়ে কুহু। আজ থেকে 4 বছর আগে হুট করেই একদিন তারই চাস্তো ভাইয়ের প্রেমে কি করে পড়ে গেল তাহা কেউই জানতে পারল না। এই প্রেম জেনতেন প্রেম নয়, প্রেমে নাস্তানাবুদ অবস্থা। কুহুর প্রতিটা রাত কাব্য ভাইয়ের চুরি করে আনা ডেনিম জ্যাকেট গায়ে দিয়ে ঘুমায়। নাক মুখটা শুষে সুবাস নেয় কাব্য ভাইয়ের শরীরের নিজস্ব ঘ্রাণটুকু। ইদানিং কাব্য ভাই এক পারফিউম ব্যবহার করেন সম্ভবত। কুহু ছাদ থেকে যতটা শার্ট চুরি করেছে সবগুলোতেই এক ধরনের পারফিউম স্মেল, কিন্তু স্মেলটা দারুণ শৌখিন। এটা ম্যানলি ভাইব দেয় স্মেলটা। কুহু তো ভীষণ ভালো লাগে। এসব কথার মধ্যে আরও একটা গোপন কথা কুহু বলতে চায়।
তা হলো কুহু আজকেও ছাদ থেকে কাব্য ভাইয়ের নতুন কিনে আনা শার্ট চুরি করে টুক করে বাসায় এনে ফেলেছে। কাব্য ভাই গতকালই কিনেছে ওইটা, একদিন হয়তো পড়েছে। কুহুটা চুরি করে আলমারির কোনায় লুকিয়ে রেখে দিয়েছে। কাব্য ভাই সেটা জানেন না। আজ কুহু বকাটকা খেয়ে মনটা আজ ভীষণ ক্লান্ত। আজ কলেজ থেকে ফিরেই আলস্য নিয়ে ক্লান্ত ঘামে ভেজা গা এলিয়ে দিল বিছানায়। সে হাঁ করে ফ্যানের বাতাস গিলতে শুরু করেছে ততক্ষণে। পাশেই ব্যাগটা ছুঁড়ে ফেলা হয়েছে। পায়ে জুতো একটা বিছানার পালঙ্কের নিচে, আরেকটা সম্ভবত দরজার বাইরে। কুহুর মামতো বোন কায়া হোসেন ঝুমুর এখানে কুহুদের বাড়িতে এসেছে পড়াশোনার খাতিরে। বড্ড কাজের মেয়ে বলা চলে তাকে। এক কথায় দারুণ ট্যালেন্টেড একটা মেয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কুহু মেয়েটার একদম বিপরীত। কায়া রান্নাঘরে নিজের জন্য কফি বানাচ্ছিল। কুহু এসেছে শুনে কফিটা বানিয়ে নিজেদের ঘরে এলো। দরজার পাশে আসলে পায়ে লাগে কুহুর ছুঁড়ে ফেলা জুতোটা। কায়া বিরক্তি হয়ে তাকালো কুহুর দিকে। জুতোটা অবধি জায়গায় রাখতে পারো না তুমি কুহুপু? কুহু চোখ বন্ধ করে হাঁ করে ফ্যানের বাতাস খেতে খেতে জবাব দিল আলস্য নিয়ে, খুব টায়ার্ড আমি আজ, সাইডে রেখে দে ওটা। কায়া কি করবে আর, চুপচাপ জুতো দুটো খুঁজে জায়গায় রাখলো। কফি নিয়ে পড়ার টেবিলে বসে চেয়ার ঘুরিয়ে কুহুকে দেখছে। কুহু এখনো শুয়ে রয়েছে দুহাত মেলে। হঠাৎ কায়া বলল, আজ কাব্য ভাই নাকি তোমায় বকেছে? কুহু ঠাস করে চোখ দুটো টেনে খুলে মাথাটা সামান্য হেলিয়ে কায়ের দিকে তাকালো। কায়া চোখ মুখ ভীষণ স্বাভাবিক, যেন এসব রোজই হয়ে আসছে। কুহুর দু কড়ির মান সম্মান খুব একটা কদর পায় না কারো কাছে। কায়ার অমন প্রশ্নে কুহু মনটা খারাপ না রেখে হাসার চেষ্টা করে বলল, ওসবকে বকা বলে না, ওসব তার আমার পেয়ার, তুই বুঝিস না ওসব, প্রেম কর বুঝে যাবি। বলেই কুহু আবার দুহাত ছাড়িয়ে বিছানায় মাথা ফেলে দিল। কায়া দীর্ঘশ্বাস ফেলল। কি করার আর, এই ছাগলকে নিয়ে। দুঃখিত, ছাগল না, কুহুকে বড় জোর পাগল বলা চলে। কায়া কফিতে চুমুক দিতে দিতেই বইটা খুলে দেখল। সামনে ওর এসএসসি এক্সাম আছে, বিকেলে স্যার আসবেন পড়াতে, তাই আগের পড়া একটু ঝালাই করে নিচ্ছে। মার্চ মাসের গরম, ফ্যানের বাতাসেও কুলাচ্ছে না আজকাল। বিছানা প্রায় ঘুমিয়েই গিয়েছিল কুহু। রান্নাঘর থেকে আওয়াজ আসলো, কুহু গোছল করে এদিকে একটু আসো। রান্নাঘর থেকে ওটা কুহুর আদুরের নরম হৃদয়ের মা কবিতার আওয়াজ। কবিতা তার একমাত্র মেয়ের প্রতি এক প্রকার অবসেসড একজন মা। কুহুর জন্ম হয়েছিল কবিতা সাদাতের বিয়ের প্রায় ৫ বছর পরে। একটা বাচ্চার জন্য যখন কবিতা দিশেহারা, ঠিক তখন সাদাত ঠিক করেন উনি কবিতাকে নিয়ে হজে যাবেন। আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন একটা বাচ্চার। কথা মতো ডাক্তারের প্রতিদিনের কারি কারি ওষুধ থেকে রেহাই দিলেন নিজেদের। চলে গেলেন স্ত্রী সমত মক্কাতে। আল্লাহর রহমতে সেই বছরেই কুহুর জন্ম হয়েছিল। অতঃপর আজ বিয়ে হলো, আরো ১৭ বছর। আর কোনো সন্তান হয়নি সাদাত কবিতা দম্পতির। একমাত্র মেয়ে, তাও এতটা প্রার্থনার পর পেয়েছে। তাই দেখা গেছে কবিতা সাদাত দুজনেই কুহুকে মাথায় তুলে রেখেছেন। মেয়ে একবার মুখে থেকে যাই বলে তাই ওকে দিয়ে দেওয়াই ওদের বৈশিষ্ট্য। কবিতা মেয়েকে কালে ভদ্র ধমক যেদিন দিয়ে বসেন, ওই দিন সারা রাত কেঁদে কেটে পার করেন। কুহু মা বাবার প্রতি অদ্ভুত এক শ্রদ্ধা ও ভালোবাসা সবসময় পোষণ করে। সে অবুঝ হলেও মায়ের এক একটা আদেশে সাড়া দেওয়ার অভ্যাস তার রক্তে মিশে আছে। জীবনে এতটা আশকারা লাই পাওয়া সত্ত্বেও কুহু আজ অবধি এমন কোনো কাজ করেনি যেন ওর বাবা মায়ের মুখ ছোট হয়। শুধু একটা পাপ করেছে জীবনে, কাব্য ভাইকে ভালোবাসা। জানে না বাবা জানলে কি রিয়েকশন দেবে। মা হয়তো মেনে নিলেও বাবাকে মানাতে কষ্ট হতে পারে। মায়ের আদেশ শিরোধার্য। কুহু উঠে বসে ঘামার্ত গা থেকে ওড়না ছুঁড়ে ফেলে গোছলে গেল। আধা ঘন্টা পর দরজা হালকা খুলে ভেজা শরীর লুকিয়ে ডাকলো কায়াকে। কায়া, টোনামোনা আমার আমার ড্রেসটা দে না কষ্ট করে। কায়া পড়াশোনা করছিল। কুহুর ডাকে চেয়ার টেনে পেছনে ফিরে বিরক্ত হয়ে বলল, তুমি এত বড় হয়েছো, এখনো কাপড় ছাড়াই গোছলে কেন যাও? সবসময় এটাই করো তুমি কুহুপু। কুহু ভ্যাবলার ন্যায় হাসলো, বলল, দে না প্লিজ, রাগ করস কেন? কায়া বিরক্ত হয়েও কুহুর একমাত্র শুভাকাঙ্ক্ষী হয় চুপচাপ ড্রয়ার থেকে ড্রেস বের করে দিল। কুহু ড্রেস হাতে নিয়ে উড়ন্ত চুমু ছুঁড়ে বলল, থ্যাংক ইউ। কায়া এবার কিছুটা ব্যঙ্গ করেই বলল, এই যে এই অভ্যাস তোমার, কাব্য ভাইয়ের সাথে বিয়ে হলে এগুলা করলে তোমাকে কিন্তু দিনে কয়েকবার গোসল করা লাগতে পারে, তখন বের হবে নে মজা। বলে হাসতে থাকে কায়া। কুহু ভুরু কুচকে আসে। মুখটাতে শাসন এবং রাগ দুটোই একসঙ্গে দেখিয়ে হুতুম পেঁচার ন্যায় বলল, অসভ্য একটা, ভদ্র কাব্য ভাইয়ের নামে এসব চিন্তা করিস তুই, যা পড়তে বস। বলে ঠাস করে ড্রেস নিয়ে কায়ার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল কুহু। কায়া তখন কুহুর চুপসে যাওয়া লাল লাল লাজুক মুখটা ভেবে রাক্ষসের মতো হাসছে। বাথরুমের ভেতর থেকে কুহু হাসি শুনছে আর রাগে ফুলছে।
কত বড় খচ্চর হয়েছে এই কায়া, কত দূর অব্দি চলে গেছে, ছি। লজ্জা টজ্জা খেয়ে বসে এসব ভাবে ওকে নিয়ে। ধীরে সুস্থে সময় লাগিয়ে গোছল শেষে চুলে টাওয়াল পেঁচিয়ে বের হলো কুহু। কায়া তখন বিছানায় বসে ফোন স্ক্রোল করছে। কুহু চুল থেকে টাওয়াল খুলতে খুলতে জিজ্ঞেস করলো, পড়া শেষ তোর? কায়া ফোন দেখতে দেখতে অন্যমনস্ক বলায় জবাব দিল, হ্যাঁ। অথচ কুহুর থেকে এক ধাপ এগিয়ে কায়া তখন মেসেজে প্রেম করছিল। কুহু বেচারি যা করতে পারেনি এত বড় হয়েও। কায়া সেসব করে বসে আছে। কায়ার বয়ফ্রেন্ড আছে একটা, ভীষণ দুষ্ট আর ভীষণ প্রেমিক। কুহু আয়নায় দাঁড়িয়ে জামার পেটের দিকের অংশ দেখতে দেখতে কিছুটা ভাব নিয়ে বলল, কায়া, আমি কি মোটা হয়েছি আগের থেকে? কায়া জবাব দিল না। ও তখনও ব্যস্ত। কুহু এভাবেই নিজেকে উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, শুনেছি ছেলেদের একটু সুস্বাস্থ্য মেয়েদের পছন্দ। আমার কি তাহলে আরো একটু মোটা হওয়া উচিত? এই কায়া, কথা বলিস না কেন? কায়া নিশ্চুপ, ফোনের দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে ও। কুহু আয়নার দিকে চেয়ে দেখছে নিজেকে। কবিতা তখন আঁচলে কপাল গলায় ঘাম মুছতে মুছতে বাটি হাতে কুহুর পেছনে এসে দাঁড়ায়। কুহু আয়নায় নিজের আদুরে মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করলো, বাটিতে কি আম্মু? কবিতা বাটির ঢাকনা খুলে দেখিয়ে বলে, কাব্যের জন্য করল্লা ভাজি করেছিলাম, দিয়ে আসো না এটা। কাব্য নামটা শোনা মাত্রই কুহুর হৃদয়ে ঢেউ খেলে বরাবরের ন্যায়। কুহু টাওয়াল বিছানায় ছুঁড়ে ফেলে মায়ের দিকে হাসি খুশি মুখে বলল, যাবো তো আমি, দাও আমাকে বাটিটা দাও। কুহুর আগ্রহ দেখে কবিতার মনটাই ভরে ওঠে। কি আগ্রহ কাজ করার মেয়েটার! মায়ের কথা ফেলতেই শিখেনি কখনো। তাই এবার ফোনটা রেখে কুহুর পাশে দাঁড়িয়ে টিপ্পনি কেটে শুনিয়ে শুনিয়ে বলল, কুহুপুকে অনুরোধ করার দরকার নেই ফুপু, ও এমনিতেই নাচতে নাচতে যাবে। কুহু চোখ রাঙিয়ে তাকাতেই কায়া জিহ্বা কেটে বলল, বড় মার আদরের মেয়ে বলে কথা না। কুহু আর চোখে তাকায় কায়ের দিকে। কুহুর ইচ্ছে করছে এই অসভ্য মেয়েটাকে ধরে দিতে একটা। সারাক্ষণ কুহু ও তার কাব্য ভাইয়ের পেছনে হাত ধুয়ে পড়ে থাকে। অসভ্য একটা। কবিতা তেমন ভাবে না ওসব, ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা নেই। স্বস্তি নিয়ে কুহুর হাতে কাচের বাটিটা তুলে দিয়ে হেসে বলেন, মা, ভাত বাড়ছি, দ্রুত আসিও। কুহু বাটি হাতে সুন্দর করে হাসে। কবিতার হৃদয় গলে ওঠে। তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা বোধহয় তার মেয়েরই। কুহু ভুলে অতি উত্তেজনা ওড়না ফেলেই চলে যাচ্ছিল। অবশ্য কামিজেটা বেশ ঢিলা, তেমন একটা সমস্যা হবেও না। তবুও চলে পেছন থেকে কবিতা একটা বড় ওড়না এনে কুহুর গায়ে জড়িয়ে দেয়। কুহু ফিরে তাকায়। কবিতা বলেন, বড় হচ্ছ মা, বড় মেয়েরা ওড়না ছাড়া এভাবে চলাফেরা করে না। মায়ের কোমল কথায় কুহু মৃদু হাসলো। দুহাতে বাটি ধরা, তারপরও মায়ের গালে আর কয়েকটা টুপটাপ চুমু খেয়ে বলে, বেস্ট মম ইন দ্য ওয়ার্ল্ড, যাই এখন। নিচতলার ফ্ল্যাটটা আনোয়ারা সিদ্দিক ওরফে কুহু কাব্য ভাইয়ের। কুহু দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। শামীম এসে দরজা খুলে দিল। হয়তোবা কাপড় ভাঁজ করছিলেন, তাই হাতে অর্ধেক ভাঁজ করা কাপড় ঝুলানো। কুহুকে দেখে ওনার চেহারা আনন্দে জ্বলে ওঠে। প্রাণ খোলা হাসিতে বলেন, আজ কলেজে থেকে এসেই কুহরানি আমাদের ঘরে? সূর্য কোন দিক থেকে উঠল রে? ঘুমাসনি আজ? কুহু হাতের বাটিটা শামিমার হাতে ঠাস করে ধরিয়ে দিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, করলা ভাজি মা দিয়েছে, কাব্য ভাইয়ের জন্য। কুহু সোজা ড্রয়িং রুমের সোফায় গিয়ে পা তুলে আরাম করে বসে গেল। দরজা লাগিয়ে শামিমা ওর কাছে এলে কুহু কিছুটা ভোতা মুখ করে জিজ্ঞেস করলো, আচ্ছা বড় মা, তোমার ছেলে এত তিতা একটা খাবার খায় কিভাবে? এই জন্যই কি সে হাসে না, মুখটা গোমরা করে বসে থাকে, লাইক অ্যাংরি বার্ড? কুহু অভিনয় করে দেখালো কাব্য কেমন করে তাকায়। শামিমা সেই অভিনয় দেখে হেসেই কুটি কুটি। করলা ভাজিটা ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রেখে বলতে থাকেন, কি জানি, আমাদের ঘরে তো কেউ করলা খায় না। ও ক্যান্টনমেন্টের হোস্টেলে থেকে মনে হয় শিখেছে এইসব। কুহু আরাম করে বসলো দুপা ছড়িয়ে। টেবিলের উপর থেকে টিভি রিমোট হাতে নিয়ে টিভি অন করলো। টিভিতে চলছে তার পছন্দের সিরিয়াল, ইরাবতীর চুপ কথা। চোখে মুখে প্রবল মনোযোগ কুহুর। আশপাশ বলে টিভি দেখছে। সিরিয়ালে ইরাবতীকে কিডন্যাপ করেছে কিছু গুন্ডা, আর নায়ক রাস্তায় পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে তাকে খুঁজে। থ্রিল আর সাসপেন্সে মোড়া দৃশ্য। কুহু যেন ঠিক ওই মুহূর্তে সিরিয়ালের ভেতর ঢুকে গেছে। একটু পর শামীমাও তার পাশে এসে বসলেন। কুহুর দিকে তাকিয়ে বললেন, গতকালের রিপিট টেলিকাস্ট এখন দেখছিস কেন? কুহু চোখ সরালো না টিভি থেকে। টিভির সাউন্ড, দৃশ্য সব হাঁ করে গিলে খেতে খেতে বলল, গতকাল দেখতে পারিনি, প্রেসারে ছিলাম। তোর আবার কিসের প্রেসার? এটুকু মেয়ে একটা? শামীমা কৌতূহল ভরে জিজ্ঞেস করলো। এবার কুহু ধীরে টিভি থেকে চোখ সরালো। আশপাশ সতর্ক চোখে দেখিনি, আবার শামীমার দিকে তাকালো। শামীমার চোখে রয়েছে আগ্রহ। কুহু মুখটা একটু ভার করে বলল, তোমার পোলায় আজ আমারে বকেছে। আজকেও আবার? কেন বকলো? শামীমা চূড়ান্ত অবাক না হলেও
কুহুর কষ্টে কষ্ট না পেলে মেয়েটা আবার কষ্ট পাবে ভেবে দুঃখ দেখানোর চেষ্টা চালালেন। কুহু সাবধানতার সাথে ফিস করে বলল, আম্মুকে বলো না কিন্তু, আমি নকল করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম। কাব্য ভাইকে তাই আমাদের যে বজ্জাত প্রিন্সিপাল আছে না, ওই বেটা আজ ডাকিয়ে নিয়েছিল। কি? শামীমা চমকে উঠলেন। তাই বোধ হয় একেবারে কণ্ঠটা চড়া হয়ে গেল। কুহু সাথে সাথে একটা আঙুল নিজের ঠোঁটে চেপে বলল, আসতে বলো, দেয়ালেরও কান আছে। শামীমা নিজেকে সামলে নিয়ে কপালে ভাঁজ ফেলে বললেন, এমন করলে চলবে কুহু? পড়াশোনা না করলে তোকে কে বিয়ে করবে বলতো? কুহু এবার একটু হাসলো। কাব্যের রুমের দিকে চেয়ে কিছু একটা রহস্য করে বলল, কে বলেছে আমি চলে যাব? এই বাড়িতেই তো থাকবো সারা জীবন। এখন যেমন আছি তেমনি পড়ে থাকবো। কুহু শামীমার কথার মধ্যে হঠাৎ কাব্য রুম থেকে কাব্যর গলা শোনা গেল। আলমারি এলোমেলো করতে করতে চিৎকার করে বলছে, আম্মু, আম্মু, আমার ব্লু শার্ট কোথায়? পাচ্ছি না, খুঁজে দাও যাও প্লিজ। শামীমা ভীষণ অবাক হলেন, বললেন, আজকেও আরেকটা শার্ট হারালো নাকি? রোজ রোজ কাব্যটার শার্ট ছাদ থেকে কই যে উড়ে পড়ে। শামীমা উঠে গেলেন কাব্য রুমে। খুবই হাসে পেছনে পেছনে। কাব্য শামীমার রুমে যাওয়ার আগেই বেরিয়ে এসেছে শুধুমাত্র কোমরে টাওয়াল পেঁচানো অবস্থায়। ঘটনা ঠিক তখনই ঘটল। কাব্য কুহুকে দেখেনি, কুহু কিন্তু দেখেছে কাব্যকে। হাঁ করে গিলে গিলে দেখছে। কাব্য শামীমার সঙ্গে আলোচনায় বসেছে, কি করে রোজ রোজ তার শার্ট জ্যাকেট এসব হারিয়ে যাচ্ছে। বাসায় ভাড়াটিয়ে থাকে না, তাহলে চুরি করেটাকে? অথচ চোর যে ওদের সামনেই বসে কাব্যকেই দেখছে, ওসব ওদের জানা নেই। কুহুর বুক তখন ঢিপ ঢিপ করছে, হার্ট মনে হচ্ছে খুলে বেরিয়ে আসবে। কুহু বুকের বাম পাশটা চেপে ধরে পেছনে ঘুরে গেল। চোখ বুজে বড়সড় শ্বাস ফেলছে। শান্ত করছে নিজেকে। কাব্যর চোখ তখন গেল টিভির সামনে পেছনে ফিরে বসা কুহুর দিকে। কাব্য শামীমার দিকে চেয়ে বলল, ও কখন এলো? শামীমা জবাবে বললেন, মাত্র এলো। তোর মেজমা করলা ভাজি পাঠিয়েছে তোর জন্য, ওইটাই নিয়ে এলো। কাব্য আর দাঁড়ালো না। খালি গায়ে কুহুর সামনে ঘোরাফেরা করা উচিত নয়, তাই শার্টের আলোচনা ছেড়ে চুপচাপ আবার ঘরে চলে গেল। কুহু তখনও সেভাবেই পেছন ফিরে বসে, অস্থির ওর মনটুকু। কাব্য ভাই এভাবে এলেন, কেড়ে নিলেন কুহুর সমস্ত সত্তার লজ্জা। কুহু ওভাবে কেন তাকিয়েছিল? উচিত ওইটা? না, একদম না। কাব্য ভাই কুহুর ভেতরে অস্থিরতা বাড়াচ্ছেন এইভাবেই, ক্রমশ একটু একটু করে, যন্ত্রণায় দগ্ধ করে। কাব্য এলো একেবারে বেরিয়েছে রেডি হয়ে। শামীমা ওকে দেখেই অবাক হয়ে বললেন, ওমা, রেডি হলি যে, কোথায় যাবি? কাব্য ডাইনিং টেবিলে বসলো। বলল, টিউশন আছে এখন, আজ না বন্ধ। তাসনিমের এক্সাম চলছে, যাওয়া লাগবে। কুহু তখন ওভাবে বসে আছে। কাব্য ডাইনিং চেয়ারে বসে গম্ভীর গলায় ডাকলো, এই যে মহিলা, খেতে আসো। কুহু এবার নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো। আর চোখে কাব্যর দিকে একবার তাকিয়ে লজ্জায় চোখ এলোমেলো ঘোরাতে ঘোরাতে অস্ফুট বলায় চেষ্টা করলো, আমি বাসায় আম্মু ওয়েট। কাব্য অবাক হয়ে বলল, তুই তোতলাচ্ছিস কেন? আশ্চর্য। কুহু এরপর আর কথাই বলতে পারল না। কাব্য ওসবে গেলই না আর। কুহুর অনুভূতি ওর মনে কোনো এফেক্ট ফেলল না। নিজের পাশের চেয়ার টেনে দিয়ে গম্ভীর কণ্ঠে স্রেফ বলল, বস। দুপুরবেলা লোকের ঘরে এসে কেউ না খেয়ে যায় না। কুহু দেখল কাব্যের বাম পাশের চেয়ারটা ওকে ডাকছে। কাব্য ভাইও ওকে ডাকছে, গম্ভীর গলায়, কাঠ কাঠ কণ্ঠে হোক, তবুও তো কুহুকে নিয়ে ভেবেছেন। এতটুকুতেই নরম হৃদয়ের প্রেমে তোলপাড় কুহু মনে মনে নাচতে লাগলো। আজ কাব্যদের ছাদের আকাশে মস্ত বড় চাঁদ দেখা দিয়েছে। সন্ধ্যার দিকে ভাইকুঞ্জ পরিবারের সবগুলো আন্ডা বাচ্চা দৌড়ে দৌড়ে ছাদের দিকে যাচ্ছে। আজ বহুদিন পর কাব্যের ভাই সাহাবীর সিদ্দিক স্নিগ্ধ আজ বাড়ি ফিরছে। মূলত ও পড়াশোনা করে মিলিটারি ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে। সেখানে রোজ রোজ করা শাসনে থেকে যখন বাড়ি ফিরে, কাব্য তখন ছোট ভাইয়ের জন্য পার্টির আয়োজন করে। ওরা দুই ভাই সেদিন রান্না করে ছাদে, কমলা খেটে সবাইকে খাবার সার্ভ করে। সাথে ভাইকুঞ্জের ছেলে মেয়েদের সাথে লেট নাইট পার্টি তো চলেই। পরদিন দুই ভাই থেকে শুরু করে এবারের প্রতিটা ছেলে মেয়ে দুপুরের দুটোয় মায়েদের কাছ থেকে বকা শুনে হেলে দুলে ঘুম থেকে ওঠে। এভাবেই চলছে এত বছর। স্নিগ্ধ এবার হুট করে বাড়ি এসেছে, কাউকে না জানিয়ে। তাই কাব্য মাত্রই রাতের দিকে বাজারে গিয়ে যা পারে কিনে এনেছে। বাকি জিনিস এই মাঝরাতে নিজেদের রেস্টুরেন্টটা খুলে স্টক থেকেই নিয়ে এসেছে। তবু ওদের পার্টি করা চাই। এর পেছনে একটা কারণ আছে। স্নিগ্ধ কখনোই আর্মির শাসিত কোনো ভার্সিটি বা কলেজে পড়তে চায়নি, কিন্তু আনোয়ার অর্থাৎ ওদের বাবা রিটায়ার্ড আর্মি হওয়ার দরুন এবারের প্রতিটা ছেলে মেয়েকে বাধ্যতামূলক আর্মি শাসিত স্কুল কলেজে পড়ানোর চিন্তা করেছিলেন। কাব্য শুরুতে ক্যাডেট স্কুলে ভর্তি করিয়েছিলেন।
স্কুলটা কোনো রকমে কাটিয়েছে ক্যাডেটের কড়া শাসনের মধ্যে, কিন্তু কলেজে উঠেই কাব্য জেদ ধরেছিল সে ক্যাডেটে পড়বে না, ক্যান্টনমেন্টে চলে যাবে। সেখানে হোস্টেলে থেকে বাকি পড়া শেষ করবে। আনোয়ার শুরুতে গাইগুই করলে কাব্য সোজা বাড়ি থেকে দুদিনের জন্য নাই হয়ে যায়। পরবর্তীতে শামীমার কান্নাকাটির জোরে আনোয়ার বাধ্য হন ছেলের কথা শুনতে। অবশ্য কাব্যের গুণধর বাবা মা জানেন না কাব্য এই দুদিন বন্ধুদের সাথে বান্দরবন ঘুরতে গিয়েছিল। একদিক থেকে ভালোই হয়েছিল, ক্যাডেট স্কুলে পড়ে মাথা টাথা চির ধরে গেছিল এক প্রকার। ছুটি কাটিয়ে লাভ তো হয়েছেই। এবার আসে স্নিগ্ধর পালা। বাবা খুব কাছের আদরের পুত্র হওয়ার দরুন ভাইয়ের দেখিয়ে দেওয়া এই রাস্তায় চলতে পারেনি ও। কাব্য পড়েছে বলে ও ক্যান্টনমেন্ট স্কুল কলেজ শেষ করলে বিশ্ববিদ্যালয়ের বেলায় ইচ্ছে করেই আনোয়ার মিষ্ট চুচ করে দিলেন। বেচারা স্নিগ্ধ তারপরেই ফেঁসে গেল। ফোন দিয়ে কাব্যকে নিজের দুঃখের কথা বলে সব সময়। কাব্য কি করবে, তাই ভাই বাড়ি এলে টুকটাক ওর মনোরঞ্জন করানোর চেষ্টা চালায়। স্নিগ্ধ আজকেই বাড়ি ফিরেছে, তাই সবার জন্য আজ রাতে পার্টি রেখেছে ছাদে। চিকেন বারবিকিউ করা হবে সেখানে। সবাই উপরে চলে গেছে ততক্ষণে। কায়ে সুন্দর করে ওড়না মাথায় দিয়ে কুহুর রুমে এসে দেখে কুহু হাঁ করে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। কায়ের মেজাজটা দেখেই বিগড়ে গেল। ও টুপ করে ফোনটা বন্ধ করে দিল। ফ্যান বন্ধ করতেই কুহু গরমে অতিষ্ঠ হয়ে ফোন রেখে কায়ের দিকে তাকালো। মার্চ মাসের গরমে কার এত শীত লাগছে ভাই? কায়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। কুহুর অমন চিড়চিড়ে মেজাজের 2 পয়সা দাম না দিয়ে ভাবলিসহীনভাবে বলল, গরম না শীত সেটা পরে ভাববে, ওঠো পার্টি আছে আমাদের ছাদে। কুহু অতিরিক্ত বিরক্ত হয়ে ফোনটা আবার মুখের সামনে ধরলো। আঙুলের সাহায্যে দ্রুত গতিতে স্ক্রল করতে করতে বলল, যাব না আমি, ফ্যান চালা। কায়ে বিরক্ত হয়ে ঠাস করে কুহুর হাত থেকে ফোন নিয়ে বন্ধ করে বিছানায় ছুঁড়ে ফেলল। ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছো তুমি কুহুপু, উঠবে না? কাব্য ভাইকে ডাকবো? কুহু ঘড়ির দিকে তাকালো। ঘড়ির টাইম মেপে নিয়ে বলল, কাব্য ভাই বাজার থেকে এসে গেছেন? কায়া জবাবে বলল, হ্যাঁ, আমাদের ডেকেছে এই জন্যই। কুহু কথাটা শোনা মাত্রই টুক করে শোয়া থেকে উঠে গেল। চুল একপেশে করে ঠিকঠাক করতে করতে হেসে বলল, আগে বলবি না তুই? আচ্ছা কোন জামা পরবো দেখিয়ে দে না। কুহু উঠে আলমারি খুলছে। আলমারিতে ঠাসা ঠাসা ড্রেস দেখেও সিলেক্ট করতে পারছে না কোনটা পরবো। মুখটা গোমড়া করে ঠোঁট কামড়ে ধরে দেখে যাচ্ছে সকল ড্রেসকে, হাতাচ্ছে একটার পর একটা। কায়া সাহায্য করলো। পিঙ্ক একটা ড্রেস বের করে দিয়ে বলল, এটা পরো, সেবার বিয়েতে পরে গিয়েছিলে, দারুণ লেগেছিল। কুহু ড্রেসটা দেখলো ভালো করে। তারপর যখন মন ভরল না, আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসটা গায়ে আলগাভাবে ধরে এঁকে বেঁকে নিজেকে দেখলো। এই ড্রেসে ভালো দেখাচ্ছে। কুহু কায়ার দিকে তাকিয়ে থামস আপ দেখিয়ে বলল, ডান, আমি চেঞ্জ করে আসি। চেঞ্জ করবে বলেও কুহু বিছানার উপর ড্রেস রেখে শুধু ওড়না পায়জামা নিয়েই দৌড় দিল। কায়া দীর্ঘশ্বাস ফেললো আবারও। এই কুহু সবসময় এমন করবে। অবশ্য এমন এলোমেলো থাকা মেয়েরাই জিতে যায় সব সময়। এই কুহু ড্রেস চাওয়ার চক্করে কাব্য ভাইয়ের পক্ষ থেকে ভালোই রোমান্স জিতে যাবে। কাব্য ভাই যাবে ড্রেস দিবে, কুহু লজ্জা পাবে। তারপর কুহুপু হাঁচি দিয়ে বসবে। রোমান্সের দফা রফা হয়ে যাবে একজন। এটাই হয়ে আসছে সব সময়। কায়া 100% গ্যারান্টি সামনে এটাই হবে। কুহু ঠিক জামা এগিয়ে দেওয়া লাগলো। কুহুর চোখ মুখে ভ্যাবলা হাসি। কায়া আর লজ্জা দিল না ওকে। চুপচাপ ড্রেস দিল ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে। কুহু তৈরি হয়ে হালকা ব্লাশ দিল গালে, কাজল আর একটা রেড লিপস্টিক। কায়া লাল রাঙা লিপস্টিক দেখে নাক মুখ কুচকে বলল, এই কালার কেন দিছো? কুহু লিপস্টিক হাতে ফিরে তাকালো কায়ার দিকে। ভালো দেখাচ্ছে না? কায়া এগিয়ে গিয়ে একটা নুড শেডের লিপস্টিক নিয়ে লাল লিপস্টিকের উপর ঘষে দিল। ভালো করে দেখে বলল, আগেরটা ডার্ক বেশি ছিল, এইবার ঠিক আছে। কুহু তারপর ওড়না সুন্দর করে ঝুলিয়ে চুল ঠিক করে কায়াকে নিয়ে বেরোলো। কাব্যস্নিগ্ধ বারবিকিউ করছে। এই বিল্ডিংয়ের ছাদের এক পাশে বানানো হয়েছে চুল্লি রাখার জন্য আলাদা জায়গা। সেখানে দাঁড়িয়েই দুই ভাই, দুজনের গায়ে কিচেন অ্যাপ্রন, দুই ভাই রান্না করছে আর গল্পে বেহুশ হয়ে যাচ্ছে। কাব্য স্নিগ্ধকে কাজের ফাঁকে ফাঁকে ভার্সিটি কেমন যাচ্ছে তা জিজ্ঞেস করে যাচ্ছে। স্নিগ্ধ ধোয়া উড়াতে উড়াতে বেশ জবাব দিচ্ছে কাব্যের কথাতে। কায়া ছাদে গিয়ে দুই ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। ছোট 10 বছরের মহুয়া গিয়ে দাঁড়িয়েছে তার প্রিয় কাব্য ভাইয়ের পাশটায়। বড় বড় চোখ করে বিস্ময় নিয়ে দেখছে। তার আদর্শ কাব্য ভাইয়া কি করে মোড়ক পড়াচ্ছে। মাঝে মধ্যে আগ্রহ দমাতে না পেরে জিজ্ঞেস করছে এটা সেটা। কাব্য ভীষণ ধৈর্য নিয়ে জবাব দিচ্ছে বাচ্চা মহুয়ার প্রশ্নের। কাব্য আরও এক পিস মোরগ স্লাইস পোড়ানোর জন্য দিল। পাশ থেকে স্নিগ্ধ আগুনের তাপ বাড়িয়ে দিল। মহুয়া এইবারও অত্যধিক আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, এটা এখন কি করলে কাব্য ভাইয়া? কাব্য মৃদু হাসলো, বলে দিল কি করলো সে।
পোড়ানোর জন্য দিলাম। মুহা জিজ্ঞেস করলো, মায়ের রান্নায় এটাতে কেন মশলা কেন দিলে না? কাব্য জবাব দিল, দিয়েছি তো, ম্যারিনেট করে রেখেছি। কাব্য ভাইয়া, ম্যারিনেট কি? কাব্য এবারেও ধীরে সুস্থে শিখিয়ে দিল মুরগি কিভাবে ম্যারিনেশন করতে হয়। মুহা খুব আগ্রহ নিয়ে দেখছিল। কাব্য একটা মুরগির স্লাইস ওর হাতে এগিয়ে দিয়ে বলল, পোড়াবি? ট্রাই করতে চাস? মুহা চোখ মুখ কুঁচকে গেল। আমার কেমন যেন করে, মুরগি কাঁচা। কাব্য হেসে ফেলল। স্নিগ্ধ পাশ থেকে কয়লার ভাব সামলাতে সামলাতে মুহার মাথায় থাপ্পড় মেরে বলল, বিয়ের পর জামাইরেও বলিস মুরগি কাঁচা, পোল্ট্রি মুরগি হয়েছে একটা। মহুয়া আবার জিজ্ঞেস করতে যায়, স্নিগ্ধ ভাইয়া, পোল্ট্রি কি? স্নিগ্ধ হতাশ চোখে তাকালো মহুয়ার দিকে। মহুয়ার চোখে তখনও প্রশ্নের ভার। ছোট মেয়েটা একদিন হয়তো বা এইসব প্রশ্নের ভয়েই নুয়ে পড়বে। স্নিগ্ধ কিছু বলার আগে হঠাৎ মুবিন দৌড়ে এলো বোনের পাশে। মহুয়াকে টেনে নিয়ে যেতে যেতে বলল, ভাইয়ারা রান্না করছো বোনু, ডিস্টার্ব করা ব্যাড ম্যানার। মহুয়া ওকেও জিজ্ঞেস করতে করতে যাচ্ছে, প্রশ্ন করা ব্যাড ম্যানার কেন হবে ভাইয়া? স্নিগ্ধ কপাল চাপড়ায় এই মোহর কথা শুনে, বিড়বিড় করে বলে, একটা নমুনা পয়দা হয়েছে এই ঘরে। কাব্য স্নিগ্ধর দিকে তাকায়। ম্যারিনেট করা মুরগির পিস আরেকটা দক্ষভাবে নিজের হাতে তুলে নিতে নিতে বলল, থাক, বাচ্চাও, কয়লা আরও কয়টা দে। আজ বেশ ঠান্ডা রাত, বাতাস বইছে ভালোই, তবুও কুহু বেশ দূরে দাঁড়িয়ে হ্যান্ড ফ্যানের হাওয়া গিলছে। ওড়না দিয়ে চুলের একাংশ ঢেকে রাখা। কোথা থেকে শুনেছে কুহু চুল বের করে ছাদে ঘোরা উচিত না, ভূত প্রেতে ধরে তাতে, তাই চুপচাপ মাথায় কাপড় তুলে রেখেছে। কুহুর গোলগাল নাদুস নুদুস মুখটা ছাদের আলোয় দেখাচ্ছিল চূড়ান্ত মোহনীয়। কাব্য সেদিকে একবার তাকালো, পরপর গলা খাকারি দিয়ে উঁচু গলায় ডাকলো, কুহু, ওইখান থেকে সসের ডিব্বাটা নিয়ে আয়। কুহু তো এক প্রকার দাঁড়িয়ে কাব্যর হুকুম মানার জন্যই। ও এক দৌড়ে গিয়ে সসের ডিব্বা এনে দিল কাব্যর হাতে। কাব্য সেটা নেওয়ার সময় বেকায়দায় বলা আর অবহেলায় বলল, কাব্যের ভেন্স এই নীল শিরা উপশিরা হাতটা কুহুর হাত ছুঁয়ে গেল, অযথাই কুহুর মনটাকে হয়তো পুনরায় দুর্বল করে দেওয়ার জন্যে। আচমকা প্রিয় শখের পুরুষের একটুখানি স্পর্শ কুহুর হৃদয় স্পন্দন থামিয়ে দিল। পাগলা ঘোড়ার ন্যায় ছুটল। তারপরেই কুহু আটকে উঠে হাতটা দ্রুত সরিয়ে নিতেই দুহাতের মাঝখানে থাকা সসের ডিব্বাটা পুরোটাই পড়ে গেল মাটিতে। কাচের বোতল তো আর কুহুর মনের ছটফটানি মানবে না, মুহূর্তেই মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে গেল। কাব্য তো এক প্রকার হতভম্ব হয়ে ভাঙা সসের ডিব্বাটার দিকে চেয়ে আছে। এটা কি হলো? ওদিকে আচমকা এমন একটা ব্লান্ডার করে ফেলায় কুহু নিজের চোখ অবধি ছানাবড়া হয়ে গেল। কাব্য কিছু বলার আগেই স্নিগ্ধ খিচে উঠে বলল, কুহু, বইনেটা কি করলি? একটাই সসের বোতল ছিল, এখন বাকি মোড়ক পোড়াবো কি করে? ধুর। কুহু অসহায় চোখে স্নিগ্ধর দিকে তাকালো। ওর মন বারবার বলছে কাব্য ভাই ওকে কিছু না বলুক, ও আবেগ সইতে পারেনি। কাব্যর বড় বড় আঙুলের স্পর্শ ওর মনে তোলপাড় করে দিয়েছে। এতটুকু কাব্য ভাই কোনোদিন না বুঝুক, লজ্জায় আর এ মুখ হতে পারবে না কখনো তাহলে। কুহু চোখ মুখ খিচে কাব্যর দিকে তাকালো, ভয়ে ভয়ে বলার চেষ্টা করলো কিছু, সরি, কিভাবে এটা। কাব্য সত্যিই কুহুকে কিছু বললেন না, জিজ্ঞেস করলেন না। সামান্য হাত ছুঁয়ে এতেই কুহুর এই দুর্দশা কেন হয়ে গেল। বরং শান্ত স্বরে কাব্য সির্ফ এতটুকু বলল, সমস্যা নেই, আমি কিনে আনছি। কাব্য কথাটা বলে কিচেন অ্যাপ্রন খুলে পাশে থাকা কায়ার হাতে ধরিয়ে দিল। আজ কাব্যর গায়ে দিয়েছে হালকা নীল রঙের একটা টি শার্ট আর হাঁটু সমান একটা ট্রাউজার। হাঁটুর নিচে পায়ের মধ্যে লেপ্টে থাকা ঘন লোম দেখা যাচ্ছিল। কুহুটাও সেটা দেখে আবারও কেঁপে কেঁপে ওঠে। নিজের বেহায়াপনা দেখে কুহু নিজেই নিজেকে শাসিয়ে উঠল। বেহায়ার জাত, ছেলে দেখলে মুখ দিয়ে লোল পড়ে না? চুপ, একদম চুপ। হার্ট বেশি জুড়ে বিট করা এখানে কিছুই নেই কুহু, এটা সামান্য একজনের পা, ঘন লোমে ভরা পা। বাবার আছে এমন, চাচ্চুর আছে এমন, সবার আছে। এটা তেমন আহামরি কিছু নয়। চোখ সরিয়ে চুপ করে বসে থাক। অথচ কুহু জানে ও চুপ করে বসে থাকার শাসানো কথা হৃদয় মানবে কেন। হৃদয়কে তো কাব্যকে দেখলেই টুপটাপ করে বৃষ্টি ঝরায়। কুহু কথার অবাধ্য হয়েই ঝরায়। কাব্য পকেটে ওয়ালেট ঢোকাচ্ছে। পাশ থেকে স্নিগ্ধ বলল, ভাই, এই গাধিরেও নিয়ে যাও, ও কাম সারছে, ও উসুল করুক, ওরে নিয়ে সসের ডিব্বা ওরে দিয়েই উঠাবা। কুহু সেটা শুনে কুহুর দিকে আর চোখে তাকিয়ে দেখলো। তারপর নিজের মতো করেই চেয়ারে হ্যাঙ্গারের মতো ঝুলিয়ে রাখা জ্যাকেটটা হাতে নিতে নিতে বলল, একটা সসের বোতল ওঠানোর জন্য 14 জন লাগে, ওর যাওয়ার কি দরকার? কুহু উসখোস করছিল ভীষণ, হয়তোবা ও নিজেও যেতে চাইছে কাব্যর সাথে, সময় কাটাতে চাইছে তার সঙ্গে। কুহুর মনের অবস্থা বুঝে কায়া হঠাৎ করেই বলল, কুহুপো দোষ করেছে না, ও কেন যাবে না, শিক্ষা হোক একটু। কাব্য কুহুর দিকে তাকালো ঠান্ডা চোখে।
কণ্ঠে তেমন ভার নেই। শীতল গলায় জিজ্ঞেস করলো, রাতে এখন ভালোই ঠান্ডা পড়ছে, যাবি? কুহু হাতে চাঁদ পেল যেন। এটার অপেক্ষাতেই তো ছিল ও। কুহু স্নিগ্ধর দিকে চেয়ে ভাব দেখিয়ে বলল, যাব আমি, বলে কাব্যের আগে আগেই হাঁটা ধরল। কাব্য কুহুর অবস্পনা খামোখা জেদ দেখে ছোট দীর্ঘশ্বাস ফেলে এগোতে লাগলো পেছন পেছন। পেছন থেকে ডাকলো একবার কুহুকে, কুহুপো, শাল নিয়ে যাও, বাতাস ভালোই দিচ্ছে। কুহু শোনে না, তরতর করে চলে যায় ছাদ থেকে সিঁড়ি বেয়ে। কাব্য পেছন পেছন আসছে। কুহু ফোন স্ক্রল করতে করতে কাকে যেন মেসেজ করছিল। কুহু একবার ভাবে জিজ্ঞেস করবে, পরে মনে হয় কাব্য ভাইয়ের হয়তোবা জরুরি মেসেজ হতে পারে। সামান্য ব্যাপারে সন্দেহ করা ঠিক নয়। কাব্য ভাইয়ের গার্লফ্রেন্ড থাকলে সবার আগে কুহুই জানতো। যেভাবে চিপকে থাকে সারাদিন তার সাথে, ও জানবে না আবার? সিঁড়ি দিয়ে বড্ড আরাম করে হেলে ধুলে কুহু নামছিল। তারপরেই ঘটল বিপত্তি। চট করে সমস্ত সিঁড়ি অন্ধকার করে আচমকা বিদ্যুৎ চলে গেল। পুরো সিঁড়ি ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেল মুহূর্তে। কুহু নিকোটোফোবিয়া থাকার দরুন জোরে ও চিৎকার দিয়ে সিঁড়ির হাতল চেপে ধরল। মুহূর্তেই ঘেমে হাঁপাতে হাঁপাতে হাত বাড়িয়ে অন্ধের মতো খুঁজতে লাগলো ভরসার মানুষকে। কাব্য ভাই, আপনি আছেন? কাব্য ভাই। কুহুর গলার আওয়াজ থেমে থেমে আসছে। গলা থেকে এক সময় শব্দ বেরোনো বন্ধ হয়ে গেল। কুহু শুধু হাঁপাড়ের মতো শ্বাস নিয়ে খুঁজে যাচ্ছে। তারপর একটা ভরসার হাত এসে আচমকা কুহুর হাতড়ে বেড়ানো হাতটা নিজের শক্তপোক্ত পুরো হাতটা দিয়ে চাপল, খুব শক্তভাবে, ভীষণ যত্নে, ভরসা দিয়ে। কানের পাশে শোনা গেল গম্ভীর এক কণ্ঠস্বর, আমি এখানেই, এখনো ভয় পাচ্ছিস? কানের পাশটায় গরম নরম অনুভূতি দোলা দিল হঠাৎ। কাব্যের পুরুষালী ভীষণ শখের দেহটা কুহুর অনেকটাই কাছে। একটা হাত যখন কুহুর মাথায় চুল বুলিয়ে দিতে দিয়ে আশ্বাস দিতে ব্যস্ত, কাব্যর হাত বাড়িয়ে সুইচ খুঁজছে বাতি জ্বালানোর জন্য। ওটুকু অল্প মুহূর্তে, অল্প স্পর্শে কুহুর মনে হলো ওর পুরো দুনিয়া আবারও তোলপাড় হয়ে গেছে। ফোবিয়া যা ছিল সব কোথাও পালিয়ে গেছে যেন। দম ফোরালো। ঘামার্ত কুহু আলগোছে কাব্যের জ্যাকেট মুঠোতো করতেই কাব্য সুইচ খোঁজা ছেড়ে মাথা নিচু করে অবাক হয়ে কুহুকে একবার দেখল। কুহু কি সত্যিই বেশি ভয় পাচ্ছে? কাব্য কুহুর হাতটা চেপে ধরল। তারপর হাঁক দিল গলাটা ছেড়ে সিঁড়ির নিচের দিকে ঝুঁকে, কবির, এই কবির, জেনারেটর অন কর দ্রুত। কবির নিচ থেকে গলা ছাড়ল, প্রিয় কাব্য ভাইয়ের আদেশের বিপরীতে। জেনারেটর চলতেছে তো কাব্য ভাই। কাব্য বিরক্ত হয়ে কুহুকে আরও একবার ভালো করে দেখে নিয়ে চিৎকার করে বলল, সিঁড়ির লাইট কই গাধার বাচ্চা? সিঁড়িতে লাইন দিবি না? দেখতাছি ভাই। কবির উত্তর দিয়ে জেনারেটর চেক করতে চলে গেল। কাব্য কুহুর হাতটা ধরে ধরে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালো এক হাতে। কুহুর হাতটা চেপে ছোট্ট বাচ্চাদের মতো ধরে ধরে নিচে নামতে লাগলো। কুহু যে হাতটা কাব্য ধরে রেখেছিল, ওই হাত ততক্ষণে ঘাম ছেড়ে দিয়েছে। কুহুর ফোনের ফ্ল্যাশ লাইটে হাঁ করে দেখে যাচ্ছে সুদর্শন গম্ভীর একরক্ষা তার কাব্য ভাইকে। কাব্যর সেদিকে মন নেই। ও দেখে না কুহুকে। ওর সম্পূর্ণ ধ্যান তখন কুহুকে কিভাবে অন্ধকার থেকে টেনে আনা যায়। ও তখনও ফোবিয়ায় আক্রান্ত কুহুকে নিয়ে সিঁড়ি মাপতে ব্যস্ত। নিচে নামতে নামতেই বিদ্যুৎ চলে এলো। জেনারেটর বন্ধ হয়ে গেল আপনা আপনি। কাব্য কুহুর হাত ছেড়ে দিল। কবির জেনারেটরের কারিগরি কি করেছে দেখে ভ্রু কুঁচকে সেখানে গেল। কবির মাটিতে বসে কিছু দেখছে। কাব্য ওর পাশে দাঁড়িয়ে বলল, পেলি কিছু? কবির হাত ছাড়তে ছাড়তে উঠে দাঁড়ালো। জবাই বলল, পাইতাছি না, কালকে মিস্ত্রি ডাকা লাগবো ভাই। কাব্য তবুও তাকিয়ে রইল জেনারেটরের সার্কিটের দিকে। কবির বলল, আর মামায় তো সিঁড়িতে জেনারেটরের লাইন দেন নাই, ওই লাইন আনানো লাগবো কাইল। কুহু আপা তো একদিনের খবর করে ফেলেছেন। কুহু আপা ঠিক আছেন এখন? কুহু ওড়নার মধ্যে কপালের ঘাম মুছতে মুছতে ক্লান্ত স্বরে জবাব দিল, হ্যাঁ। কাব্য এবার ওয়ালেট থেকে টাকা বের করে কবিরকে দিয়ে বলল, আগামীকাল মিস্ত্রি ডেকে লাইন নিয়ে আসবে। আর এখন সামনের মোড়ের দোকান থেকে লাইট কিনে এনে সিঁড়িতে সেট করে দে। কবির মাথা হেলিয়ে টাকা নিয়ে দৌড়তে দৌড়তে বেরিয়ে গেল। কাব্য কুহুর দিকে এগিয়ে আসে। কুহু বলল, আব্বুকে বললে আব্বু টাকা দিয়ে লাগিয়ে নিত, আপনি কেন টাকা খরচ করলেন? বাসার সবারই ছাদ, পুরো বিল্ডিং খালি, মানুষ থাকবে না। তাই কাব্য বেরিয়ে এসে কেচি গেটের তালা লাগাতে লাগাতে জবাব দিল, তুই কি চাস আমি কিপটামি করি? কুহু লজ্জা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে বলল, না না, তা বলবে কেন? কাব্য কিছু বলল না পাল্টাতে, শুধু তীক্ষ্ণ সতর্ক চোখে রাস্তার এপাশ দেখে সড়ক ধরে হাঁটা শুরু করলো দুজন। ডান পাশে এক রিকশা আসলে কাব্য আলগোছে নীরব থেকে কুহুকে টেনে ওর বাম পাশে নিয়ে হাঁটা ধরল। ছোট্ট এই ব্যাপারটা কুহুর কি যে অসম্ভব ভালো লেগে গেল, সেটুকু কিশোরী কুহু কাউকে বলে বোঝাতে পারছে না।
কাব্য জ্যাকেটের দুপাশের পকেটে হাত ঢুকিয়ে মাথাটা নিচু করে একটা ছোট্ট ইটের টুকরোকে জুতো দিয়ে ঠেলতে ঠেলতে বলল একসময়, টিউশনের স্যালারি পেয়েছি, তাই খরচ করা হচ্ছে। কাব্যর দিকে হাঁ করে তাকিয়ে এখনো। এই যে কাব্য যে ইউনিক ভঙ্গিতে হাঁটছে, তাকে দেখাচ্ছে এক পাক্কা হিরো। কুহু সেই দৃশ্য গিলতে গিলতে বলল, আব্বুকে বললেই আব্বু দিতেন, আপনি কেন শুধু? কাব্য এবার বিরক্ত হয়ে গেল। হাঁটা থামিয়ে কুহুর দিকে কড়া চোখে চেয়ে বলে উঠল, 200 টাকার জন্য বিলাপ করে মরে যাচ্ছিস কেন? আশ্চর্য, চুপ করে হাঁটতে থাক, নো মোর এক্সট্রা টকিং। বলে কাব্য কুহুকে সামনে ঠেলে দিল হাঁটার জন্য। নিজে পেছন পেছন এগোতে লাগলো। কুহু সামনে হাঁটার আগে একবার ওয়াবকে দেখে নিল। কাব্য ওর তাকানো দেখে ভুরু উঁচাতেই কুহু মাথা নাড়িয়ে আবার সামনে ফিরে চুপচাপ হাঁটা শুরু করে। হয়তো বা আজ কুহুর আর বলা হলো না, আপনার টাকা খরচ হওয়া মানে তো আমার সংসারের খরচ হওয়া। আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চিন্তা আমি করবো না তো কে করবে? কটা বউ আপনার? কিন্তু ওসব কথা আর বলা হয়নি। কুহু লাজুক লাজুক মেয়ে কিনা, ওসব কথা বললে কাব্য ভাইয়ের একটা মায়েরও মাটিতে পড়বে না গ্যারান্টি। স্বপ্ন সুপার শপ থেকে বারবিকিউ সসের বোতল কিনে বিল দিতে ব্যস্ত কাব্য। পাশে কুহু কাব্যকে রেখে হেঁটে হেঁটে দেখছে চকলেটের সেকশনটা। কাব্য টাকা মেটাতে মেটাতে কুহু একবার দেখলো কুহু একটা ডেইরি মিল্কের প্যাকেট নেড়ে চেড়ে দেখছে। পরপর দামটা দেখে আস্তে করে সেটা আবার জায়গায় রেখে দিল। কাব্যর চোখে সেটাও পড়ল বরাবরের ন্যায়। কুহু ঘোরাঘুরি শেষে হেলে দুলে কাব্যর পেশে এসে দাঁড়াতেই কাব্য টাকা মেটাতে ওয়ালেট পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, এগো তুই, আমি আসছি। কুহু মাথা নাড়িয়ে এগোতে লাগলো সামনের দিকে। কাব্য গিয়ে কুহুর ছুঁয়ে রাখা ডেইরি মিল্কের প্যাকেট কিনে নিয়ে সেটা আলাদা করে টাকা মিটিয়ে বেরিয়ে এলো। কুহু দরজা খুলে বাইরে দাঁড়িয়েছিল। কাব্য ওকে দেখে বলল, আয়। কুহু কাব্যের পাশাপাশি হাঁটছে। কাব্যর হাতে স্বপ্নের সুপার শপ ব্যাগ, অপর হাতে ফোনটা স্ক্রল করছে, আবারও কাউকে মেসেজ করছে। কুহু বারবার কাব্যের মেসেজিং দেখে আগ্রহ দমাতে না পেরে লুকিয়ে একবার উকি দিল। আচ্ছা, দেখলো লেখাটা নামের পাশে, টামি। এটা আবার কার নাম? কুহু ভুরু কুচকালো। কার নাম হতে পারে এটা? পর মুহূর্তে কুহু কাব্যের বেস্ট ফ্রেন্ড তানিম ভাইয়ের কথা মনে পড়ল। কুহু তাই আর তেমন ভাবল না। মাথা থেকে জেলাসের ভূত টেনে হিস্ট্রে নামিয়ে দিয়ে সোজা হাঁটতে লাগলো। কুহু চুপ করেছিল এতক্ষণ। কাব্য ফোন পকেটে ঢুকিয়ে গলিতে ঢুকলো এবার। নীরবে হাঁটতে থাকা কুহুর দিকে চেয়ে হঠাৎ প্যাকেট থেকে ডেইরি মিল্কের প্যাকেট বের করে এগিয়ে ধরলো। নে ধর। কুহু হাঁটা বন্ধ করে অবাক হয়ে তাকালো চকলেটটার দিকে। খুশিতে চোখ মুখ ঝপঝপিয়ে উঠেছে যেন। কাব্যর দিকে তাকিয়ে উচ্ছ্বাস নিয়ে বলল, এটা তো আমেরিকান ভার্সন, অনেক দাম, নিলেন কেন এটা? এর তো গোলাটা অর্ধেক বলেই কুহু জিহ্বা কাটল। আবার টাকার হিসাব। কাব্য ভাই হয়তো এবার ওকে কিপটে ভাববেন। কুহু আর আর চোখে কাব্যর মুখের এক্সপ্রেশন দেখার চেষ্টা চালালো। আর হলো তাই। কাব্য চোখ রাঙানো দিল, বলল, সিরিয়াসলি নাও, তোকে নিয়ে আমার রিয়েলি টেনশন হচ্ছে। খেলে খা, না হলে কায়াকে দিয়ে দিস। বলে কাব্য কুহুর হাতে চকলেট ধরিয়ে দিয়ে সোজা হাঁটা ধরল। গলির ভেতরে কুহুকে পাহারা দেবার কিছুই নেই। সবাই চেনা জানা এখানে। কাব্য ভাইকে খুব মানে এলাকার পোলাপান। চকলেট হাতে কুহু থম হয়ে দাঁড়িয়ে এখনো। কাব্য ভাইয়ের দেওয়া গিফট। কুহু কি এই সুযোগ হাতছাড়া করবে? কাব্য ভাই স্বয়ং দিয়েছে এই চকলেট, খাবেইও। হাপুস হুপুস করেই খাবে, চেটেপুটেই খাবে। খাওয়ার পর প্যাকেটটা আবার সব সময়ের মতো ডায়েরিতে দাম দিয়ে লাগিয়ে রাখবে। কুহুর একটা কাব্য ডায়েরি আছে, যেখানে আজ অব্দি কাব্যের সাথে যে কোনো স্পেশাল মুহূর্ত লিখে রাখে কুহু। কুহু কাব্যের লুকিয়ে তোলা ছবি মিনি প্রিন্ট করে লাগিয়ে রেখেছে। আর কিছু কিছু পৃষ্ঠায় কাব্যের হাতের লেখা একটা কপিও আছে। পাগল পাগল লাগে কুহুর আজকাল। প্রেমে পড়েও মানুষ এতটা উন্মাদ হয় কখনো? নাকি কুহুরই এই দুর্দশা? কুহু চকলেট খুলতে খেতে খেতে দৌড়ে এসে কাব্যের পাশটায় হাঁটা ধরল। তারপর তার অর্ধেক খাওয়া চকলেট কাব্যর মুখের দিকে বাড়িয়ে দিল। মিষ্টি কণ্ঠে বলল, আপনি নিবেন? কাব্য গম্ভীর কণ্ঠে সেলফ জবাব দিল, সুগার খাই না আমি। কুহু তারপরও বলল, একটু খেলে কি হয়? সুগার শরীরের জন্য দরকারি, জানেন। অযথা একটা বায়না। মূলত কাব্যের ঠোঁটের স্পর্শ করা জায়গা থেকে নিজে চকলেট খাবে দেখেই এই আবদারটুকু করে হয়েছে। কখনো যদি কাব্য ভাই কি ওর এসব পাগলামি বুঝে ফেলে? রোজ রোজ মনে মনে সেসব পাগলামি করে কুহু। কাব্য ভাই কি ওসব শোনেন? মনের কথা কি কখনো শোনা যায়? যদি যেত, কাব্য ভাই নিশ্চয়ই মুখ চোখ কুঁচকে বলতেন, কুহুর মাথার ভেতরে নর্দমা ভরে গেছে মেজো, দ্রুত ওর মাথার ডাক্তার দেখাও। এই এক কাজেই তো পারে সে, কথায় কথায় আব্বুকে বিচার দেওয়া। কখনো নিজে এসে কুহুকে আদর দেখিয়ে মাথায় হাত বুলিয়ে শুধরে দিলেও তো পারে।
সে বললে কুহু এক বাক্যে ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। কুহু হাঁটছে আর চকলেট খাচ্ছে। কাব্য আবার ফোন বের করে কাকে মেসেজ করে যেন। কুহু আবারও দেখলো নামটা। এবারও ওটা আমি। কি মেসেজ করছে? পর মুহূর্তে একটু উকি দিতে গেলেই খেলো ধরা। কাব্য ফোন সরিয়ে কুহুর দিকে চেয়ে আছে, তাও চোখ মুখ কুঁচকে। কুহু ধরা পড়ে যাওয়া মুহূর্তে কাচুমাচু ভঙ্গিতে অন্য পাশে মুখ ঘুরিয়ে চকলেটে ভাবলেশীন কামড় বসায়। কাব্য ছোট্ট নিঃশ্বাস ছেড়ে ফোন পকেটে ঢুকিয়ে রাখলো। কিছু প্রশ্ন করলো না তেমন। রাত বাজে তখন 12টা বেজে 10 মিনিট। বারবিকিউ বানানো শেষ হয়েছে। কাব্য আর স্নিগ্ধ কিচেন অ্যাপ্রন খুলে সবে ফ্যান ছেড়ে বসেছে ছাদে। মোহ ওদেরকে ঠান্ডা লেবুর শরবত এনে দিয়েছে নিচ থেকে। স্নিগ্ধ খেতে খেতে কায়ের দিকে একবার তাকিয়ে কিছু একটা ইশারা করলো। কায়া ওপাশে বসে চোখ রাঙাচ্ছে বারবার। স্নিগ্ধ ওসব চোখের রাগের পরোয়া করেনি কোনো কালেই। বেপরোয়া প্রেমিক কিনা ও বসে বসে ওইখানেই মেসেজ করলো। তারপর কায়াকে ইশারা করলো মেসেজটা পড়তে। ওপাশে কায়া মেসেজ পড়ে, একবার, জাস্ট একটা কিস নেব, প্লিজ মেনে নে না সোনা। কায়া চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে রিপ্লাই করে, অসভ্য হচ্ছ আজকাল, এই আবদার জীবনও মানব না আমি। স্নিগ্ধ মেসেজ পড়ে অসহায় ভঙ্গিতে কায়ার দিকে তাকালো। কায়া চোখের ইশারায় আবার সাজাতে স্নিগ্ধ রেগে এইবার আবার মেসেজ করে, আমার বন্ধুরা সবাই গার্লফ্রেন্ডকে কিস করা থেকে শুরু করে বেডরুম অবধি চলে গেছে, অথচ রিলেশনের 1 বছরও হাতটাও ধরতে দিস নাই তুই। চিল্লিয়ে কানের পোকা বের করে ফেলস। তুই বাল গার্লফ্রেন্ড কিসের জন্য হইছস বল আমারে। কায়াও টিপ্পনি কেটে পাল্টা মেসেজ করে, তোর বোনরে গার্লফ্রেন্ড বানাইতে কে বলছিল তোমারে? বরাবরের ন্যায় বোন শব্দটা শুনে স্নিগ্ধ খেপে যায়। খ্যাপাটে ষাঁড়ের মতো ফুঁসতে ফুঁসতে রিপ্লাই করলো, বইন? তুই কোন অ্যাঙ্গেলে আমার নিজের বইন? আমার চাস্তো বইনের মামতো বোন। কত দূর সম্পর্কের তুই, এমনি অপমান করে দিলি। তোর কপালে আমার গায়েল দুইটাই। কায়াও হাসি চেপে রিপ্লাই করলো, যেমনি হোক, কিন্তু বোন তো। স্নিগ্ধ এবার বিরক্ত হয়ে হাল ছেড়ে গটগট করে লিখলো মেসেজে। কায়া পড়লো স্নিগ্ধ লিখেছে মেসেজে, তুই থাক তোর বইনগিরি নিয়ে। ফাঁসছি আমি, ভালো তো বাসছি আমি, তুই তো এখন কথাই শোনাবি। তোরই তো জিন্দেগি, শান্তি হয়ে বইসা থাক। জিতছস তুই, প্রাইজ তোরে দেওয়া হলো না এখন, ওটা আমি বাসর রাইতে দিমো। কায়া এবার ঠোঁট টিপে হেসে স্নিগ্ধর দিকে মায়াবী চোখে তাকায়। ইচ্ছে হয়েছে বশ করে নিতে এর আগেই কাঁচা ভাষায় স্নিগ্ধ সিদ্দিককে। স্নিগ্ধ কায়ার জিতে যাওয়া ওই হাসি দেখে তেলে বেগুনে জ্বলে যায়। চট করে কায়ার সামনে থেকে উঠে যায় জায়গা থেকে। উঠে নিচের থেকে গিয়ে মিউজিক বক্স নিয়ে আসে। সবার সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, গানের কলি খেলবো আমরা, চলো। মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ, আর যে পক্ষ হারবে তারে উইনার পক্ষরে খাওয়াতে হবে। আমরা পোলারা কেন সবসময় কামলা খাটবো, ওরাও খাটুক। স্নিগ্ধের চোখে মুখে আগুন জ্বলছে। কায়া তখনও ঠোঁট টিপে হেসে যাচ্ছে, হাসি থামছেই না। ওর বড্ড মজা লাগছে স্নিগ্ধকে খ্যাপাতে পেরে। স্নিগ্ধের কথা শুনে কুহু সবার আগে ভীষণ আগ্রহ নিয়ে নড়ে চড়ে বসলো। স্নিগ্ধর দিকে ডাগর ডাগর চোখ দুটো তার আটকানো। কাব্য ফোন দেখছিল মাদুরে আধশোয়া হয়ে। ও এবারে উঠে বসলো। হাতের ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে মনোযোগী হয়েছে। স্নিগ্ধ কায়ের ঠিক পাশটায় মিউজিক বক্স রাখলো। রাখার সময় কায়ের দিকে একটা তেরা নজর নিক্ষেপ অবধি করে গেল। কায়া এখনো মজা নিচ্ছে, হাসছে মিট মিট করে। মায়ের চোখের চশমা ঠেলে দিয়ে বিজ্ঞের মতো বলল, স্নিগ্ধ ভাইয়া, গানের কলি খেলার জন্য গান জানা লাগে ওবেক, তুমি পারবে? স্নিগ্ধ কাব্যের পাশে সবে বসেছিল। এমনিতেই কায়ের হাসি দেখে ওর ফাটছে। তার উপর মরার উপর খাড়ার ঘা স্বরূপ এই মহুয়ার পণ্ডিতি লেকচার। স্নিগ্ধ চেতে উঠে বলল, জ্ঞানীগুণী বই নামার, চুপ থাকবি, মুখ খুলবি জাস্ট খ্যাঁখ্যা করে গান গাওয়ার জন্য, ফার্দার লিপস ক্লোজ। স্নিগ্ধ ভাইয়া আজ অযথাই রেগে যাচ্ছেন কেন? বোকা মোহ ওইসব বুঝতে পারে না। ওর ছোট মনে কখনো এ কথা আসেনি। ওর স্নিগ্ধ ভাইয়া বড় হয়েছে, প্রেমে পড়েছে, এখন চুমু চেয়েছে। এসব কিছু যখন মেলেনি, তাই প্রেমিকার রাগ এবার ওদের উপর দেখাচ্ছেন। মহুয়ার ওসব জানে না, বোঝে না, শিখেওনি, তাই চুপচাপ ঠোঁটে আঙুল চাপলো। কাব্য দুজনের ঝগড়া দেখে স্নিগ্ধর কাঁধে হাত রেখে ঝগড়া থামাতে ইশারা করে এবার। স্নিগ্ধ চুপ করে বসে থাকে, তার তীক্ষ্ণ চোখ কায়ার হাসাহাসি মুখের দিকে। কুহু এবার কিছুটা ব্যথিত গলায় বলে উঠল, স্নিগ্ধ ভাইয়া, তুমি ইদানিং এত ঝগড়া কোথা থেকে শিখছো? মিশ থেকে এবার আসার পর থেকেই শুধু খ্যাক খ্যাক করছো। স্নিগ্ধ আর চোখে কায়ের দিকে তাকায়। কায়ের হাসি ততক্ষণে থেমেছে। খুক খুক করে কেসে ওঠে অন্য পাশে মুখ সরিয়ে। স্নিগ্ধর রাগের প্রধান কারণ তো সামনে বসা ও। 1 মাস ধরে অনবরত একটাই আবদার করে যাচ্ছে, ও মানছে না, উল্টো টিজ করে যাচ্ছে ছেলেটাকে। প্রেমিকের জন্য এবার আসলেই বড্ড মায়া লাগছে কায়ার। চুমোই তো একটা, দিলেই কি মহাভারত কিছু হয়ে যাবে?
কায়া হিসেব করছে। কাব্য এবার আসর ভাঙল। খেলার পরিবেশ জমানোর জন্য এবার নিজেই কথা তুলল। তোরা খেলা শুরু করবি? রাত বাড়ছে, সকালে ভার্সিটি আছে আমার। কাব্যের কথা শুনে সবাই তৎপর হয়ে গেল খেলা শুরু করার জন্য। কাব্য হঠাৎ হাত উঁচিয়ে নিজের গায়ে জড়ানো জ্যাকেট খুলছে। সেটা কুহুর চোখে পড়লে কুহু হাঁ করে সেটার দিকে তাকিয়ে দেখতে থাকে। কাব্য গরমে অতিষ্ঠ ভঙ্গিতে জ্যাকেট খুলে সুন্দর করে সেটা চেয়ারে ঝুলিয়ে রাখলো। কুহু মোটামুটি হতাশ। কাব্য ভাই এত পরিপাটি, নিট ক্লিন ছেলে, আর কুহু অপরিষ্কার বাচ্চা একটা। নিজের জামা কাপড় কোথায় ফেলে রাখে নিজেও জানে না। চুলে শ্যাম্পু করে সপ্তাহে একবার। আর কোনো কাজ গুছিয়ে রাখা, এটা কুহু স্বপ্নেই সম্ভব শুধু। শুরুতে কুহুকে গান বলতে বলা হলো। কুহু কি শুনবে? ও তো তখন হাঁ করে কাব্যের দিকেই তাকিয়ে আছে। স্নিগ্ধ আবার ডাকতেই কুহুর ধ্যান ফেরে। ও চটজলদি গলা কেসে নিজেকে তৈরি করে চোখ বুজে গাওয়া শুরু করে। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়ে এক্কা দোক্কা খেলে। কুহু ধীরে ধীরে চোখ খুলে কাব্যকে দেখে গান গাইতে থাকে। কাব্য কুহুর দিকে স্বাভাবিক চোখেই তাকিয়ে আছে। কাব্য ভাই কি বুঝেন? কুহু এই গান কার জন্য গাইলো? কাকে ডেডিকেট করে গাইলো এই ভরা আসরে? কুহু গান থামাতেই স্নিগ্ধর পালা এলো। স্নিগ্ধ পড়ল মহাবিপাকে। কিছুতেই ল দিয়ে কোনো গান মাথায় আসছে না। ও কাব্যর দিকে ফিসফিস করে বলল, ভাই হেল্প প্লিজ। কাব্য কিছু বলার আগেই কায়া জ্ঞানীর ন্যায় গুরুগম্ভীর গলায় বলল, স্নিগ্ধ ভাই শুনুন, খেলাতে চিটিং ইজ নট অ্যালাউ। আপনার পয়েন্টস কমিয়ে রেখে দেবো আমরা মেয়ে পক্ষ। কায়া কথাটা বলতেই পাশ থেকে কুহু সাই দিয়ে শাসিয়ে ফেলল। নো চিটিং স্নিগ্ধ ভাইয়া। কাব্য ভাই আপনি কিন্তু মোটেও তাকে হেল্প করবেন না। খেলা ক্যান্সেল করে দেবো আমরা মেয়ে পক্ষ। কাব্য ওসব পরোয়া করে না তেমন একটা। ভান করে কাঁধ উঁচিয়ে ভাবলেশীন গলায় বলল, আমি হেল্প করতে যাব, আমি ওর দিকে তাকাচ্ছি না, যা। কাব্য কথা বলে ফোনে কিছু একটা দেখার জন্য হাতে নিল। স্নিগ্ধ ফোনে কিছু একটা মেসেজ করলো। লুকিয়ে স্নিগ্ধ মোবাইলের নোটিফিকেশনে ভাসলো স্ক্রিনে। মেসেজ দেখে স্নিগ্ধর হাসি চলে এসেছে আপনা আপনি। ও আলগোছে ফোনের স্ক্রিন বন্ধ করে বাঁকা হেসে কায়ের দিকে তাকিয়ে গাইল, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। কায়া মুখ লটকে শুনে গেল স্নিগ্ধর ওই টিটকারি করে গাওয়া গান। স্নিগ্ধ কায়াকে জ্বালানোর জন্য বেশি বেশি অ্যাক্টিং করে গাইছে এই গান। এইবার সবার গাওয়া শেষে কাব্যের পালা। এবার কাব্য নড়েচড়ে বসলো, গাওয়া শুরু করলো। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई, जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नागमा कोई, जिस्म खुशबू कोई। কাব্য এতটুকু গেয়ে থামলো। কুহু ডান গালে হাত দিয়ে এতক্ষণ গিলছিল কাব্যের গাওয়া গান। কাব্য গান থামাতেই কুহু মনোযোগ বিঘ্ন হয়ে গেল। ও এক প্রকার বিরক্ত হয়ে বলে ফেলল, থামলেন কেন কাব্য ভাই? বাকিটুকুও গান। কুহুর কথা শেষ হতেই বাকিরাও হৈ হুল্লোড় করে বলে উঠল, পুরোটা গাও ভাইয়া, তোমার গিটারটা আনবো। মোহর কথা শেষ করতেই স্নিগ্ধ কিছু বলার আগে উঠে গেল, বলল, আমি নিচে থেকে নিয়ে আসছি ভাইয়ার গিটার। বলেই স্নিগ্ধ এক দৌড়ে নিচে চলে গেল। কাব্য পেছন থেকে ডাকলো কয়েকবার, খালি গলায় গাইবো, যাওয়ার দরকার নেই। এই স্নিগ্ধ। স্নিগ্ধ থামে না, বেরিয়ে যায়। কুহু ততক্ষণে আনন্দ উত্তেজনা নিয়ে বসে আছে কাব্যর দিকে তাকিয়ে। কাব্য লিরিক্স বের করে ফোনে। গানের কলি হিসেবে অল্প লিরিক্স জানতো, বাকিটা জানা নেই। তাই একবার দেখে নিচ্ছে, কারণ আজ গান না গিয়ে এই বিচ্ছুর দলকে ছাড়বেই না, যা বোঝা যাচ্ছে এদের কাণ্ড দেখে। স্নিগ্ধ গিটার নিয়ে আসে। কাব্য এই গিটার এক্সপেন্সিভ অনেক, ওর 18 বার্থডেতে গিফট দিয়েছিল আনোয়ার সিদ্দিক। কাব্য সহজে এটা কাউকে ব্যবহার করতে দেয় না, কাবার্ডের ভেতর থাকে বেশিরভাগ সময়। স্নিগ্ধ চাবি দিয়ে খুলে নিয়ে এসেছে। স্নিগ্ধ পেছন পেছন ভাইকুঞ্জের গিন্নিরাও এসেছে ছাদে। ছেলেটা গান গাইবে শুনেই ওরা এসেছেন। আজকাল সময় হয় না কাব্যটার গান টান গাওয়ার, বহুদিন শোনা হচ্ছে না, তাই আজকে ওই সুযোগ মিস করতে চাননি। মা চাচিকে দেখে কাব্য বোধ হয় একটু লজ্জাও পাচ্ছে। ও গিটার নিয়ে সেটা তার ঠিক করতে করতে একবার বলেও ফেললো, তোমাদের কষ্ট করে সিঁড়ি বেয়ে আসার কি দরকার ছিল? কবিতা তো গদগদ হয়ে বলেই ফেললেন, তুই গান গাইবি আর আমরা শুনবো না? শামীমাও ছেলের দিকে চেয়ে বললেন, কোন গান গাইছিস রে বাবা? পাশ থেকে মুবিনের জবাব, বড় মা, রাহাত ফাতেহ আলীর আফরিন গান। স্নিগ্ধ এবার মুবিনের মাথায় গাঁটটা দিয়ে টিটকারি করে বলল, ওরে ছোট প্যাকেট, তুই গান শুনিস? মুবিন বিরক্ত চোখে মাথা ঘষতে ঘষতে স্নিগ্ধর দিকে চেয়ে বলল, বন্ধুরা শোনে, আমি তো শুনি না ভাইয়া, আম্মু নো রেস্ট্রিকশন দিয়েছে। স্নিগ্ধ মেজাজ খিচে গেল। আর চোখে ছোট মায়ের দিকে তাকিয়ে মুবিনের কানের কাছে ফিসফিস করে বলল, তুই এমন হাবাই থাকবি বেটা, বউ গান শুনতে চাইলে না পারলে পরে বউ ধরে পেটায়, এটা জানিস?
মুবিন জ্ঞানীগুণীর ন্যায় শার্টের কলার নাড়িয়ে বলল, ভাইয়া, আই এম 13, আই এম স্টিল এ বেবি, বউ হওয়ার বয়স হয়নি আমার। স্নিগ্ধ তেরা চোখে তাকিয়ে কিছু বলবে, তার আগেই মুবিন বিরক্ত হয়ে উঠে তার প্রিয় কাব্য ভাইয়ের পাশে গিয়ে বসে গেল। স্নিগ্ধ ভাইয়া আজকাল ভীষণ অ্যাডাল্ট কথা বলে, ওসব ও ছোট হয়ে শোনা ঠিক না। এসবেরও মা নো রেস্ট্রিকশন দিয়েছেন, আর মুবিন হচ্ছে গুড বয়, মায়ের সব কথা শোনা লক্ষ্মী বাচ্চা। রেড গিটার হাতে কাব্য ভাই কুহুর ভীষণ ফেভারিট, ওর চোখ শীতলকারী একটা দৃশ্য এটা। কুহুও দেখা গেল তাই নড়ে চড়ে আরাম করে বসেছে, গান শুনবে বলে। কাব্য গাইতে থাকে, जाने कैसे बांधे तूने अखियों की डोर, मन मेरा खींचा चला आए तेरी ओर, मेरी चेहरे के सुफ जुल्फों की शाम, मेरी सब कुछ है पिया अब से तेरे नाम। কাব্যের গান থামতেই সবার আগে কুহু করতালি দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, ওয়াও। কুহুর করতালি শুনে বাকিরাও দেখা গেল জোরে জোরে কাব্যর অ্যাপ্রিসিয়েট করতে করতালি দিতে থাকলো। কাব্য লজ্জা পেয়ে যায়, আলগোছে গিটার রেখে বলল, থামো, এত ভালো গানও গাই না আমি। ছোট মা প্রেমা তো কানের পেছন থেকে কাজল নিয়ে কাব্যের হাতে লাগিয়ে বলল, তোর বউ তো তোর গান শুনেই পটে যাবে কাব্য, এত সুন্দর গলা তোর, নজর না লাগুক আমার। কাব্য হেসে ফেলল, মাথার পেছনটা চুলকে নতমস্তকে বলল, বেশি বেশিই বলছো এবার ছোট মা। কবিতা এই কথায় সরাসরি না করে বললেন, না রে কাব্য, আসলেই ভালো গিয়েছিস, মাঝে মধ্যে তো আমাদের গান গিয়ে শোনাতেই পারিস বাবা। কাব্য মৃদু হাসলো শুধু। কুহু আরও একবার ফিদা হয়ে গেল কাব্যের এই হঠাৎ আকাশের চাঁদের ন্যায় হাসিটার দিকে। মনে হলো তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর হাসিটা তার কাব্য ভাইয়ের। এই পৃথিবীতে সব ছেলেদের হাসি এমনই হওয়া উচিত, মৃদু হাসি অথচ গম্ভীর মুখে। দারুণ লাগে এমন হাসি। বারবিকিউ পার্টি শেষ করে ভাইকুঞ্জের সকল রমণীরা যার যার ফ্ল্যাটে ফিরেছেন। বাচ্চারা এখনও ছাদে গানের কলি খেলে যাচ্ছিল। কাব্য এবার আসর ভেঙে মোবাইলে টাইম দেখে বলল, তোদের ঘুম নাই, রাত 2টো বাজে, আমি চলে যাচ্ছি, ক্লাস আছে আমার কাল। বলেই কাব্য জ্যাকেট চেয়ারের উপর থেকে নিয়ে সবার আগে উঠে দাঁড়ালো। সবাই জোর করলেও আর থাকলো না। কাব্য চলে যেতেই আসরটা ভেঙে গেল। কায়াকে এখনো স্নিগ্ধ ইশারা করছে, কায়া পাত্তা দিচ্ছে না ওসব। বন্ধুদের সাথে থেকেই এই স্নিগ্ধ প্রেমিক ভীষণ নির্লজ্জ হয়েছে। সবে কলেজ পাশ করেছে, মিশতে পড়া সব ছেলেগুলোকে দেখে দেখে অশ্লীল হয়ে যাচ্ছে। কায়ার কাছে পাত্তা না পেয়ে স্নিগ্ধ এবার সবার অগোচরে মেসেজ করলো, সবাই গেলেও তুই থাকবি কায়ের বাচ্চা, নাইলে আমি তোরে আজ খাইছি। কায়া মেসেজটা পড়ে ভুরু কুচকে তাকালো ওর অসভ্য প্রেমিক স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ পাল্টা রাগি চোখে শাসালো। দেখা গেল কুহু ও কাব্য চলে যেতেই ওর মনটাও আসর থেকে উঠে গেল। এইবার নির্ঘুম রাতের সঙ্গী চলে যাওয়ার কারণে এখন ওরও ঘুম ঘুম পাচ্ছিল ভীষণ। কাব্য যতক্ষণ ছিল ঘুমটুকু নাই হয়েছিল, এখন কাব্য নেই, আগ্রহও নেই। তাই কুহু হেলে দুলে ফোনটা পাশ থেকে নিয়ে উঠে দাঁড়ালো। কুহুকে দাঁড়াতে দেখে কায়া ভরকে গিয়ে বলল, আপু কই যাও? কুহু জবাবে হামি তুলে বলল, ঘুমোতে, তোর শেষ হলে আসিস। কথাটা বলে কুহু বেরিয়ে গেল ছাদের দরজা দিয়ে। কায়া আতঙ্ক নিয়ে উঠে দৌড়ে তাড়াহুড়ো করে দাঁড়াতেই স্নিগ্ধ দ্রুত ওর উঠে দাঁড়িয়ে কায়ার হাত পেছন থেকে জাপটে ধরল। ও আল্লাহ! কায়া ভয়ে চিৎকার করে উঠল। স্নিগ্ধ দ্রুত ওর মুখ চেপে ধরে বলল, কায়া স্টপ, আস্তে, সবাই শুনবে না। এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন তুই? চুমু তো তুই নিজেই আমার কাছ থেকে চেয়েছিলে প্রথমে, আমি না? রিমেম্বার? আমাকে উস্কে দিয়ে এখন আমার থেকেই পালাচ্ছিস? না না, তা তো হবে না জানেমান। চুমু খাবি, তারপরে এখান থেকে বেরোতে পারবি। কায়ের ঠোঁটে স্নিগ্ধর বড় বড় আঙুলগুলো ঝাপা। কায়ের চোখ ঝাপটে ঝাপটে ওভাবেই তাকিয়ে থাকলো স্নিগ্ধর চোখ দুটোর দিকে। স্নিগ্ধ নম্র গলায় বলল, জাস্ট একটা কিস, তারপর আর বিয়ের আগে এই জীবনেই কিচ্ছু চাইবো না, খোদার কসম। কায়া জোর করে এবার স্নিগ্ধর হাত থেকে মুখ সরিয়ে দিয়ে মাথা নিচু করে মিনমিন করে বলল, লাই দিলে পরে আরো কিছু চাইবা। স্নিগ্ধ কণ্ঠ মনিতে হাত রেখে বলল, খোদার কসম চাইবো না। আমার এত খারাপ ভাবিস তুই? বাকি যা হওয়ার বিয়ের পরেই হবে, প্রমিস। কায়া ভীষণ মায়া হলো স্নিগ্ধর এমন অনুরোধ কাতরতা দেখে। কায়া চুপ করে মাথা নামিয়ে নিল। একটা চুমুক হলে কি খাইবো, বড় অপরাধ হয়ে যাবে? স্নিগ্ধকে তো ওই বলেছি, রিলেশন করে একটা চুমো না খেতে পারলে কিসের রিলেশন? এটা স্নিগ্ধর রাস্তা দেখিয়ে এখন নিজেই পালিয়ে বেড়াচ্ছে, এটা তো ওর দোষ। কায়া অস্ফুট নিচু মাথা নিয়ে বলল, সত্যি তো, পরে কিছু চাইলে? স্নিগ্ধ হাতটা ধরে বলল, তোর গা ছুঁয়ে বলছি, আর কিছু না। চাইলে আমারে মারিস ধরে, পারমিশন দিলাম তোরে আমি। কায়া এখনও মাথাটা নিচু করে রেখেছে, ওর বুকটা কাঁপছে ভয়াবহভাবে। স্নিগ্ধ ঠোঁট চুমু ওর বড্ড সাধের, শখের। স্নিগ্ধ মাথাটা ঝুঁকে কায়া নিচু করে মুখ দেখার চেষ্টা করে কিছুটা সন্দেহ নিয়ে বলল, করব। কায়া চুপ করে মাথা দোলালো সেফ। লজ্জায় ওর ভেতরটা কেঁপে উঠছে বারবার।
স্নিগ্ধ বুঝে না কায়ার নীরবতা, ও আবার জিজ্ঞেস করে, করব? কায়া স্নিগ্ধর চোখের দিকে তাকালো না অবধি, এখনো চুপ করে আছে। স্নিগ্ধ এবার অধৈর্য হয়ে বলল, কি চুপ কেন? করবো নাকি চলে যাব? তুই কি বেশি প্রেশার ফিল করছিস? তুই যদি না চাস তাহলে আমার সমস্যা। বাকি কথা শেষ হওয়ার আগেই কায়া এবার ভীষণ বিরক্ত হয়ে স্নিগ্ধর চোখের দিকে চেয়ে রেগে বলল, হাদারাম, প্রেম করো, আমার উত্তর বুঝো না? মুখে যদি বলা লাগে আমার, তাহলে তুমি কিসের পুরুষ মানুষ? সরো আমার সামনে থেকে। বোকার হদ্দ একটা, বলে ছটফটিয়ে যেতে নিল কায়া। স্নিগ্ধকে ওসবে পোষালো না। প্রেমিক স্নিগ্ধ এবার ভীষণ ধৈর্য দেখালো। আচমকা কায়াকে রেলিংয়ের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট বসালো। কায়া থরথরিয়ে কাঁপতে কাঁপতে রেলিংয়ের দেয়ালের সঙ্গে মিশে গেল। স্নিগ্ধ বাধ্য করলো কায়াকে ওর গলা জড়িয়ে ধরতে। দীর্ঘ ঠোঁট চুমো এক পর্যায়ে এসে কায়া বোধ হলো ও সুখে হয়তো মরে যাচ্ছে। স্নিগ্ধ আজ এতটুকু অনুভূতি ওকে না দিলে, বোঝালে হয়তো বা ওর বোঝা হতো না। একটা সামান্য চুমুতে এত সুখ, এত পূর্ণতা। কায়া স্নিগ্ধর গলাটা নাগালে পাচ্ছিল না। স্নিগ্ধ লম্বা ভীষণ, তাই স্নিগ্ধ হেল্প করলো। কায়াকে উঠিয়ে রেলিংয়ে বসিয়ে দিয়ে সুবিধা করে দিল। কায়া এবার সুবিধা মতো দু হাতে স্নিগ্ধর গলাটা জড়িয়ে ধরলো। স্নিগ্ধর হাত কায়ার দুগালে চেপে আছে। ব্যস্ত দুজন, নিজেদের মধ্যে থাকা সুখের স্পর্শ চরম আবেশে শুষে নিতে। শান্তির চুমুতে অশান্তি সৃষ্টি কে করলো এবার? আচমকা হঠাৎ স্নিগ্ধের একটা কামড় কায়ার ঠোঁটে পড়তে কায়া আর্তনাদ করে স্নিগ্ধকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঠোঁট চেপে ধরলো। চোখে পানি এসে গেছে ওর একদম। স্নিগ্ধ নিজের ভুল বুঝতে পেরে অসহায় গলায় বলল, ব্যথা বেশি লেগেছে? দেখি কতটুকু কেটে। কথা শেষ হওয়ার আগে কায়া স্রেফ একটা কথাই শোনা গেল, নাথিং, জাস্ট হিল মি নাও, বলে কায়া নিজেই এবার আগ বাড়িয়ে চুমু খেতে লাগলো। স্নিগ্ধ শুরুতে অবাক হলেও পর মুহূর্তে হালকা হেসে সায় দিল। কুহু নিচে নামতেই দেখে কাব্য ফ্ল্যাট থেকে বের হচ্ছে, তারা তড়িঘড়ি করে। কুহু ওকে দেখে বলল, এই রাতে কোথায় যান কাব্য ভাই? কাব্য পায়ে বাইরের স্যান্ডেল পরতে পরতে বলল, আমার হেডফোনটা ছাদে রেখেছিস মনে হয়। কুহু শুনে আগ বাড়িয়ে মনে মনে নাচতে নাচতে বলল, আমি গিয়ে নিয়ে আসছি, বলেই কাব্যকে রেখে তরতরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ছাদের দরজা বেরোতেই স্নিগ্ধ কায়াকে চুমু খাওয়া অবস্থাতে দেখে কুহু থমথম খেয়ে এক প্রকার হাঁ করে দেখে যেতে কাপল এদের দুজনকে। অথচ ওদের এসবে কোনো খেয়ালই নেই। ওরা তো এখন পৃথিবী ছেড়ে অন্য প্রেমের পৃথিবীতে ভাসছিল। কুহু ভয়ে ভয়ে আতঙ্কে পেছনে একবার তাকালো। কাব্য ভাই এদের এই অবস্থায় দেখে নিলে আজ ঘরে একটা ফাটাফাটি হয়ে যাবে। আর কায়াকেই দেখো, কুহুকে সারাক্ষণ কাব্য ভাইকে নিয়ে পরিচয়ে মজা নিয়ে এখন ও এদিকে নিজেই নির্লজ্জের মতো চুমু খেয়ে যাচ্ছে। অথচ কায়ের চেয়েও বড় হওয়া সত্ত্বেও, তার 4 বছর ধরে প্রেমে হাবুডুবু খাওয়া সত্ত্বেও একটা চুমু কাকে বলে বুঝিনি আজ অব্দি। পোড়া কপাল তো তারই। কুহু ভেবেছে আলগোছে কাব্য ভাই আসার আগে ছাদে পা টিপে টিপে ঢুকে হেডফোন এনে ফেলবে ওই পাশ থেকে। ও হয়তোবা দেখবেও না, কিন্তু তার আগেই কাব্য নিচে থেকে ছাদের সিঁড়িতে এসে ডেকে উঠল, কুহু। কুহু চমকে উঠে পেছন ফিরে তাকালো। কাব্য দুহাত আড়াআড়ি ভাঁজ করে ওর দিকে সন্দেহ দৃষ্টিতে চেয়ে আছে।